ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখ, যে আমরা লাস্ট ক্লাসে মানে যেটা স্টেটস অফ ম্যাটারের 4th লেকচার ছিল, সেখানে আমরা রিয়েল গ্যাসের ইকুয়েশন নিয়ে ডিসকাস করছিলাম, ভ্যান্ডারওয়াল ইকুয়েশন। সেই ভ্যান্ডারওয়াল ইকুয়েশনের প্রেশার কারেকশন, প্রেশার যে পি বলে যে ফ্যাক্টরটা ছিল, সেই পি ফ্যাক্টরটাকে কারেকশন করা কিভাবে যাবে সেটা আমি বুঝিয়েছিলাম। আজকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওখানে ভলিউম কারেকশন বাকি রয়েছে, প্রেশার কারেকশন শুধু করলে হবে না, ভলিউম কারেকশন বাকি রয়েছে। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। প্লাস আরো একটা ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের মধ্যেই আছে, সেটা হচ্ছে যে গ্যাসকে যখন আমরা লিকুইফাই করছি, গ্যাসকে যখন আমরা লিকুইড স্টেটে কনভার্ট করছি, লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, সেই সময়ে লটা, বয়েলস ল কেমন ভাবে অ্যাপ্লিকেবল, মানে ডিউরিং দ্য টাইম অফ ফ্রেশ ট্রানজিশন। ফ্রেশ ট্রানজিশন মিনস লিকুইড থেকে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে কিরকম বিহেভিয়ার হবে গ্যাসের, সেটা নিয়ে আমরা আজকে স্টাডি করব। শুধু তাই নয়, সাথে সাথে লিকুইডের কিছু প্রপার্টি রয়েছে, 3টে প্রপার্টি রয়েছে, ভেপার প্রেশার, সারফেস টেনশন আর ভিসকোসিটি। সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করতে হবে। দিস ইজ অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। এটাই এই চ্যাপ্টারের স্টেটস অফ ম্যাটার, এর মধ্যে এটা রয়েছে। বাকি সলিড স্টেট চ্যাপ্টারটা কিন্তু 12-এ আছে। তো চল শুরু করা যাক। আমি যেমনটা বলেছিলাম যে রিয়েল গ্যাস কিন্তু আইডিয়াল গ্যাসের মতো না, রিয়েল গ্যাসের বিহেভিয়ার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, এবং আমরা আইডিয়াল গ্যাসের যে ল সেটাকে যদি রিয়েল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেখানে সাম কারেকশনস আর নিডেড, and those corrections are pressure correction and volume correction, which we have already discussed in our previous lecture, the pressure correction. Today we should discuss about the volume corrections. Let's start. So van der Waals equation of volume correction. এই ভলিউম কারেকশন করতে গিয়ে বেশ কিছু ব্যাপার স্যাপার চলে আসবে। আমরা শুরুতে ব্যাপারটা দেখে নিই যে কিভাবে কারেকশনটা হবে। দেখ, আমরা যখন আইডিয়াল গ্যাস কনসিডার করেছি, তখন ধর এটা একটা কন্টেনার, এই কন্টেনারটার ভলিউম হচ্ছে ভি, এবং এর মধ্যে দেখতে পাচ্ছিস যে অনেক গ্যাস মলিকিউলস রয়েছে, এবং এই গ্যাস মলিকিউলস গুলো, গ্যাসটা, এই গ্যাস মলিকিউলসের নিজস্ব কোনো ভলিউম আমরা কনসিডার করছি না। আমরা বারবার বলেছি এই কথা যে গ্যাসের নিজস্ব কোনো ভলিউম আমরা কনসিডার করছি না। অ্যাকচুয়ালি ভলিউম বলতে কি বোঝায় না, ভলিউম বলতে বোঝায় অ্যাভেলেবল স্পেস ফর মুভমেন্ট, দৌড়দৌড়ি করার জন্য কতটা অ্যাভেলেবল স্পেস রয়েছে। তো গ্যাসের ভলিউমটা, যদি গ্যাসের মলিকিউলগুলো যদি ভলিউম আমি 0 ধরি, যদি কোনো কিছু না ধরি, তাহলে তার ভলিউম অ্যাভেলেবল স্পেসটা পুরোটাই ভি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে বলছি যে আইডিয়াল গ্যাস মলিকিউলস হ্যাজ নেগলিজেবল ভলিউম, তার ভলিউমটা নেগলিজেবল। তো পুরো কন্টেনারটা জুড়েই ওরা দৌড়দৌড়ি করতে পারবে, ওর নিজের কোনো ভলিউম মাইনাস হবে না। আমি এ কথা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ঘর যদি 200 স্কোয়ার ফিট হয়, আর আমার যদি নিজের ভলিউম 10 স্কোয়ার ফিট হয়, তাহলে আমি ঘরের কত জায়গা দৌড়দৌড়ি করতে পারবো না, 200 মাইনাস 10, কারণ নিজের যে জায়গাটা অকুপাই করে রয়েছি সেখানে কখনো আমি দৌড়দৌড়ি করতে পারবো না। আমি যে কোনো জায়গায় দাঁড়াই না কেন, আমার সামনে কিন্তু ফাঁকা জায়গা থাকবে 200 মাইনাস 10, আমার নিজের ভলিউম। বাট ইফ ইউ কনসিডার দ্যাট আমার ভলিউম কিছু নেই, আমার ভলিউমটাকে যদি আমি 0 ধরে নিই, তাহলে টোটাল কন্টেনারটার এরিয়া যদি 200 স্কোয়ার ফিট হয়, তাহলে আমি কিন্তু 200 স্কোয়ার ফিট পুরো জায়গাটাই দৌড়দৌড়ি করতে পারবো। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ঠিক এই আইডিয়াটাই নেওয়া হয়েছে যে গ্যাসের নিজের কোনো ভলিউম নেই,
ওর নিজস্ব কোনো ভলিউম নেই, তাই কন্টেনারটার পুরো ভলিউমটা জুড়েই গ্যাস মলিকিউলস দৌড়দৌড়ি করতে পারবে। তো অ্যাভেলেবেল স্পেস সেটা কিন্তু ওই ভি হয়ে গেল। কিন্তু আমরা কি গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করছি? আমরা কিন্তু রিয়েল গ্যাস নিয়ে। তো রিয়েল গ্যাস মলিকিউলস এর হ্যাজ ডেফিনিট ভলিউম। রিয়েল গ্যাস মলিকিউলস এর ক্ষেত্রে হ্যাঁ ভলিউম কম হতে পারে, কিন্তু এ কথা বলতে পারি না যে তার নিজের কোনো ভলিউম নেই, তার ডেফিনিট একটা ভলিউম রয়েছে। সো in real gas in real gas available volume for molecules is less। তো রিয়েলিটিতে আমার নিজের ভলিউম আছে, তাই 200 মাইনাস 10 করলাম, তাহলে 190 দাঁড়িয়ে গেল। তার মানে রিয়েল গ্যাসের ক্ষেত্রে যদি আমি ভলিউম কনসিডার করি তাহলে সেই ভলিউম কিন্তু কম হবে, কিছুটা কম হবে। কারণ এটা যদি গ্যাসের, যদি আমি ধরি যে গ্যাস মলিকিউলস গুলোকে এক কোণে যখন আমি আটকে দিলাম, সেটা একটা কিছু একটা ভলিউম হলো সাপোজ বি, তাহলে বাকি জায়গাটাই কিন্তু ভি মাইনাস বি, এটাই হবে কি অ্যাভেলেবল স্পেস, এটাই হবে অ্যাভেলেবল স্পেস। তাহলে অ্যাভেলেবল স্পেস দাঁড়িয়ে গেল গ্যাসের নিজের ভলিউম, অ্যাভেলেবল স্পেসটা জাস্ট মাইনাস করে দিতে হবে। অ্যাভেলেবল স্পেস হচ্ছে কি না, নিজের ভলিউমকে মাইনাস করে দেবো, তো মাইনাস করে দিলে যে ভলিউমটা দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যাভেলেবল স্পেস ফর দ্য মুভমেন্ট অফ গ্যাস মলিকিউলস। গ্যাস মলিকিউলস এর মুভমেন্টের জন্য কতখানি অ্যাভেলেবল স্পেস থাকলো। তাহলে ট্রু সেন্সে বোঝা যাচ্ছে এটা যে আইডিয়াল ভলিউম যদি এটা হয় তাহলে রিয়েল ভলিউম কিন্তু তার চাইতে কিছুটা কম হয়ে যাচ্ছে। তো ভি আইডিয়াল মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ ভি রিয়েল। ভি আইডিয়াল ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ভি রিয়েল। তো রিয়েলের চাইতে কিন্তু আইডিয়ালের ভলিউম কিন্তু কিছুটা হলেও বেশি হবে, কারণ গ্যাস মলিকিউলস এর ভলিউম কিন্তু এখানে আমরা কনসিডার করছি, রিয়েলের ক্ষেত্রে আমরা কনসিডার করছি। তো সেটা মাইনাস করে আমাকে অ্যাভেলেবল স্পেস বের করতে হবে। তো এখন আমরা রিয়েল গ্যাস তার যে ক্ষেত্রে, তাহলে ইন রিয়েল গ্যাস, দেখ পরিষ্কার ব্যাপার, ইন রিয়েল গ্যাস দ্য অ্যাভেলেবল, এক মিনিট আসছে।
তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে তার মানে অ্যাভেলেবেল ভলিউম সেটা আমরা কি, যদি ভলিউম অফ কন্টেনার যদি ভি হয় তাহলে তার থেকে কিছুটা রিডিউস হবে, বি বা এন বি যাই হোক একটা রিডিউস হবে। এই ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব যে কতটা রিডিউসড হবে, মানে গ্যাসের নিজস্ব ভলিউম কতটা। তো তার মানে গ্যাসের যে ভলিউম যেটা আইডিয়াল গ্যাসে লেখা হয়েছে সেই ভলিউম কিন্তু ভি লেখা যাবে না। কেন লেখা যাবে না? না আসলে কি না, গ্যাসের যে ভলিউম যেটা আইডিয়াল যে ভলিউম পুরো কন্টেনারটা জুড়েই ছিল, কিন্তু তার থেকে আমাকে কি করতে হবে না এইটা মাইনাস করতে হবে, এন বি পোর্শন মাইনাস করতে হবে। কেন না, এন বিতে বি কে ধরা হচ্ছে বি ইজ দ্য এফেক্টিভ ভলিউম অফ 1 মোল অফ গ্যাস। 1 মোল গ্যাস তার এফেক্টিভ ভলিউম কত? বি। তাহলে এখানে তো আমি এন মোল নিচ্ছি, এন মোল গ্যাসের জন্য এফেক্টিভ ভলিউম কত হবে? এন বি। সেই জন্য এখানে এন বিটা মাইনাস করা হয়েছে। 1 মোল গ্যাসের যতখানি জায়গা অকুপাই করে রাখে সেটাকে ধরে নিলাম বি। 1 মোল গ্যাস এতটা জায়গা দখল করে রাখে, তাহলে ধরে নিলাম বি। তাহলে এন মোল পিভি ইকুয়ালস টু এনআরটি, তো ইকুয়েশনটা ছিল এন মোলের জন্য। তাহলে এন মোল কতটা জায়গা দখল করে রাখবে? তাহলে এন বি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে না, রিয়েল অ্যাকচুয়ালি ভলিউমটা আইডিয়াল যে ধরেছি তার সাথে আমাদের কি করতে হবে? এন বিটা অ্যাড করতে হবে। মানে আমি যদি আইডিয়াল বের করি তাহলে আইডিয়াল হবে ভি রিয়েল মাইনাস এন বি। ভি রিয়েল মানে কি? রিয়েল মানে হচ্ছে যতটা অবজার্ভ আমি যতটা পাচ্ছি তার থেকে এন বিটা মাইনাস করতে হবে, সেটাই আমি আইডিয়াল হিসাবে পাবো। কারণ দেখ একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে পিভি ইকুয়ালস টু এন আর টি, এই ইকুয়েশনে ভিটা যেটা বসাতে হবে, ভি কি বসাবি? তুই আইডিয়ালি বসাবি, কারণ এটা তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, তো আইডিয়ালি বসাবি। কিন্তু আইডিয়াল যদি তুই ভি বসাস তাহলে ভুল হবে, কারণ ভিটা হয়ে গেল যেটা আমি পাচ্ছি, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি তার থেকে মাইনাস করতে হবে কিছুটা, এন বি পরিমাণ মাইনাস করতে হবে, তাহলেই কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওই ভলিউমটা ম্যাচ করবে। তাহলে ভি আইডিয়াল হবে কি না, সত্যি সত্যি যা পাচ্ছি সেটা মাইনাস কি এন বি, এই পরিমাণটা ভি এর জায়গায় বসাতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই এন বি এই পরিমাণটা কতটা? আমাকে ধরে নিলেই হবে না তো এন বি এতটা, আমার ধরলেই তো হবে না, আমার এন বি পরিমাণটা কতটা সেটা আমাকে বুঝতে হবে। তো এন বি এই পরিমাণটা কতটা সেটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, প্রথম কথা হচ্ছে যে বি এটা হচ্ছে একটা গ্যাসের 1 মোল গ্যাসের 4 টাইমস। 4 টাইমস মানে কি না, একটা গ্যাস, কথাটা ভালো করে শোন, একটা গ্যাস মলিকিউলসের যা নিজের ভলিউম তার চাইতে সে 4 টাইমস জায়গা দখল করে রাখে। এই কথাটার একে বলে কি এক্সক্লুডেড ভলিউম। এক্সক্লুডেড ভলিউম। আমি যখন গ্যাসের ভলিউম বের করতে যাব যে গ্যাস কতখানি জায়গা অকুপাই করে আছে, নিজের ভলিউম কত, তখন শুধু গ্যাসের ভলিউম বের করলে হবে না। কি বের করতে হবে না, অ্যাকচুয়ালি এফেক্টিভলি গ্যাস কতটা জায়গা দখল করে রাখে। আমি ধর তোকে এক্সাম্পল দিচ্ছি, একটা কথার কথা বলছি, যে ধর আমরা ধর কারোর সাথে যখন কথা বলি তো কিভাবে কথা বলি, সে দাঁড়ায় আমি দাঁড়াই কথা বলি। তুই হয়তো কথা বলতে এসছিস আমার সাথে, তো কিভাবে কথা বলবি? আমি দাঁড়িয়ে আছি, তুই দাঁড়িয়ে আছিস, তো কথা বলছি। তো তুই যখন দাঁড়াচ্ছিস তখন তুই একটা নিজের তোর যা শরীরের ভলিউম তার চাইতে একটা খানিকটা বেশি জায়গা তুই অকুপাই করছিস। তোর চারিধারে একটা সার্কেল টাইপের একটা জায়গা থাকছে
যে জায়গাটা তুই সবসময় ক্যারি করছিস, যতটা জায়গা তোর শরীরের যতটা ভলিউম, তার চাইতে কিছুটা বেশি জায়গা সবসময় আমরা অকুপাই করি। এটাকে বলে এফেক্টিভ ভলিউম, মানে কতটা জায়গা আমি অকুপাই করছি। তুই ধর স্কুলে বসেছিস, বন্ধু বান্ধব বসেছিস, সবাই একটু মোটামুটি একটা নিজের জায়গার চাইতে একটু খানিকটা ডান দিক বাঁ দিক একটু জায়গা রেখে বসছিস। এরকম নয় যে সবাই একদম গায়ে উঠে যাচ্ছি, সেরকম নয়। সে হয়তো জায়গার অসুবিধা হলে সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি কিরকম ভাবে আমরা থাকতে পছন্দ করি, সেটাই হচ্ছে এফেক্টিভ ভলিউম। তো আমি কারোর সাথে কথা বলছি, তো কিভাবে কথা বলবো? তো আমি একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করেই কথা বলবো। এরকম নয় যে তাকে কাঁধে তুলে নিয়ে কিরে কেমন আছিস বল, এরকম ভাবে কথা বলবো, তার গায়ে উঠে গিয়ে কথা বলবো? বলবো না। আবার এরকমও নয় যে রাস্তার ওপারে দাঁড়িয়ে রয়েছে, মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া এইসব যাচ্ছে, বাস গাড়ি লরি গাড়ি যাচ্ছে, এই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, ও পাশে ওর সাথে গল্প করছি, তাও তো হবে না। একটা বাড়াবাড়ি রকমের ডিস্টেন্সে তো আমরা দাঁড়াবো না। ও ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে দাঁড়িয়েছি, মাঝখান দিয়ে বাস যাচ্ছে, আমরা কথা বল, কি রে কেমন আছিস বল, কি খবর, মাঝখান দিয়ে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, লোক যাচ্ছে, আমরা এখানে কথা বলছি, এরকম হতে পারে? হতে পারে না। তাহলে একটা সার্টেন ডিস্টেন্স, সার্টেন ভলিউম আমরা অকুপাই করে রাখি। উল্টো দিক থেকে একটা লোক আসছে, আমি একটা লোক যাচ্ছি, তো আমরা একটা সার্টেন ডিস্টেন্স বরাবর একটা সার্টেন গ্যাপ রেখে আমরা যাব। এমন নয় যে তার গায়ে উঠে ধাক্কা মেরে চলে যাব। তো আমার শরীরের চারিদিকে বা তোর শরীরের চারিদিকে একটা সার্টেন ভলিউম সে ক্যারি করবে। কতটা ভলিউম? সেই ভলিউমটাকে বলে এক্সক্লুডেড ভলিউম। এবং ভ্যান ডার ওয়াল সেটা ক্যালকুলেশন করে দেখিয়েছেন যে একটা গ্যাসের মলিকিউলসের যা ভলিউম, সে তার 4 টাইমস জায়গা অকুপাই করে রাখে, তার 4 টাইমস জায়গা অকুপাই করে রাখে। কিভাবে দেখাচ্ছি, যে 4 টাইমস জায়গা অকুপাই করে। নর্মালি B is the 4 times of the volume of 1 mole gas. 1 মোল গ্যাসের সত্যি সত্যি যা ভলিউম, তার চাইতে 4 টাইমস জায়গা দখল করে রাখে। এটাই হচ্ছে ঘটনা। তোকে যদি বলে যে এই ঘরটায় কতজন লোক ধরবে, তুই কিভাবে হিসাবটা করবি, কতজন এই ঘরটায় লোক ধরবে? তুই কি বই যেরকম সাজায় এরকম করে একটা একটা লোক দিয়ে 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 বই সাজানোর মতো করে 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 এই ঘরটা 100 জন লোক ধরবে, এটা করবি? নাকি তুই বলবি যে এই ঘরটায় মোটামুটি আর কি হাঁটাচলা করে 25 জন লোক এই ঘরটার মধ্যে হাঁটাচলা করতে পারে, বসতে পারে, মানে কি প্রত্যেকে কিছুটা কিছুটা করে স্পেস ছেড়ে রাখলি। গ্যাস মলিকিউলসের ঠিক তাই। গ্যাস মলিকিউলসের ক্ষেত্রে তার নিজের যা ভলিউম, তার চাইতে সে 4 টাইমস জায়গা দখল করে থাকবে, 4 গুণ জায়গা দখল করে থাকবে, 4 টাইমস। তো এটা কিভাবে বের করা হবে? না, এই 4b এর ভ্যালুটা ডিরাইভ করার জন্য আমাকে একটা প্রসেস করতে হবে, যেটা ভ্যান ডার ওয়াল করেছিলেন। কি প্রসেসে সেটা দেখ। যে গ্যাস মলিকিউলস তো বলা আছে যে সবসময় ধাক্কা মারে একে অপরের সাথে, রিয়েল গ্যাসেতে ধাক্কা লাগে, কিন্তু তারা কতখানি ক্লোজে আসতে পারে, কত কাছাকাছি আসতে পারে। তারা যদি বাইমলিকুলার কলিশন আমি ধরি, তাহলে তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স কত কাছাকাছি আসতে পারে, না কত কাছাকাছি আসতে পারে এই ডিস্টেন্সটা আসতে পারে, তার যদি আর যদি তার রেডিয়াস হয়, তাহলে তাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স ক্লোজেস্ট, ম্যাক্সিমাম কাছাকাছি তারা কত আসতে পারে, তাদের নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স বা সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত হতে পারে? 2r। 2r ডিস্টেন্সের ক্লোজে সে আসতে পারবে না। দুটো মলিকিউল 2r ডিস্টেন্সের কাছে, আরো বেশি কাছে আসতে পারবে না, কোনোদিনই সম্ভব নয়। কারণ এই কলিশনটা ইলাস্টিক কলিশন, এ একটা আর একটা ঘাড়ে উঠে যাবে না কখনোই, কিন্তু একটা আর একটা ঘাড়ে ওঠার কোনো প্রশ্ন নেই। ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা, তারা কিন্তু আর রেডিয়াস যদি হয়, তাহলে কোলাইড করলে দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্স হবে, সেন্টারের মধ্যে ডিস্টেন্স হবে কি আর ডিস্টেন্সে ম্যাক্সিমাম তারা আসতে পারে। সব থেকে ক্লোজ হচ্ছে আর ডিস্টেন্সে আসতে পারে।
তো আর ডিস্টেন্সে যদি আসে, কথার কথা আর ডিস্টেন্সে এলো, তো আর ডিস্টেন্সে এলে একটা মলিকিউল ওই এই এইখানে দেখ, এই একটা মলিকিউল ধাক্কা লেগেছে, এই মলিকিউলটা সেন্টারের যে মলিকিউলটা ও কতখানি জায়গা আমি লাল করে দেখিয়ে দিচ্ছি যে ও কতখানি জায়গা টোটাল অকুপাই করছে, ওর চারিদিকে কতটা জায়গা। এই জায়গাটা, এই যে জায়গাটা যেখানে আমি লাল দাগ দিচ্ছি দেখ ভালো করে, এই জায়গাটা বরাবর এর চাইতে কাছে কোনো মলিকিউল আসতে পারবে না, এই জায়গাটাই সে সবসময় ক্যারি করতে থাকবে। এই জায়গাটাকে বলে কি? এক্সক্লুডেড ভলিউম। এই দুটো মলিকিউলের জন্য এটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম। এই মলিকিউলটা এখান দিয়ে এসছে, এই মলিকিউলটা এখান দিয়ে আসতে পারে, এখান দিয়ে আসতে পারে, এখান দিয়ে আসতে পারে, এর সার্কেল বরাবর যে কোনো দিক দিয়ে এই মলিকিউলটা আসতে পারে। কিন্তু এই পুরো জায়গাটা, এই যে আমি ডট ডট করে আমি যে জায়গা করে দিলাম, এটা হচ্ছে এই দুটো মলিকিউলের জন্য কি? এক্সক্লুডেড ভলিউম। এটাকে বলে এক্সক্লুডেড ভলিউম। এর চাইতে বেশি ক্লোজে ডিস্টেন্সে কোনো মলিকিউল আসতে পারবে না। এই দুটো মলিকিউল একটাকে সেন্টার করে আরেকটা মলিকিউল এরকম ভাবে ঘুরতে পারে, ম্যাক্সিমাম এরা এতখানি কাছাকাছি আসতে পারে। তো দুটো মলিকিউলের জন্য এক্সক্লুডেড ভলিউম হচ্ছে এইটা। তো এক্সক্লুডেড ভলিউম কতটা হয়ে গেল না, এই ডিস্টেন্সটা তুই যদি এই সার্কেলটা তুই বের করিস, এই ব্লু কালারের যে সার্কেলটা, তার রেডিয়াস কত হবে না 2r। তো 2r রেডিয়াসের যে ভলিউম, সেটা হচ্ছে দুটো মলিকিউলের জন্য কি? এক্সক্লুডেড ভলিউম। তাহলে দুটো মলিকিউলের জন্য যে এক্সক্লুডেড ভলিউম, সেটা যদি আমি বের করি তাহলে সেটা কত দাঁড়াবে না? দেখ, কখনোই কিন্তু এরা তো এর চাইতে কাছাকাছি আসতে পারবে না, একটা মলিকিউল আর একটা মলিকিউল এর চাইতে বেশি কাছাকাছি আসতে পারবে না, এটা তো পারমিসিবল নয়। তাহলে এখানে যে নিচে যে রেডিয়াসের আমরা দেখাচ্ছি, এই যে রেডিয়াস বরাবর, এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্লোজেস্ট ডিস্টেন্স দুটো মলিকিউলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্লোজেস্ট ডিস্টেন্স। ডান দিকের মলিকিউলটা কিন্তু ওর চাইতে আর বেশি ক্লোজে আসতে পারবে না, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্লোজেস্ট ডিস্টেন্স। এবারে এই ম্যাক্সিমাম যে ক্লোজেস্ট ডিস্টেন্স, তার জন্য রেডিয়াস কত হয়ে গেল না 2r। এটা হয়ে গেল 2r। 2r যদি হয়ে যায় তাহলে 2r বরাবর কতটা না এক্সক্লুডেড ভলিউম ফর পেয়ার অফ মলিকিউলস, দুজনের জন্য এক্সক্লুডেড ভলিউম কত না? আমরা জানি যে রেডিয়াস যদি 2r হয় তাহলে এক্সক্লুডেড ভলিউম কত হবে না? এক্সক্লুডেড ভলিউম ফর 2 মলিকিউলস কত না 4/3 পাই ইন্টু 2r হোল কিউব, মানে 4/3 পাই ইন্টু 8r কিউব, মানে 2 4 ইন্টু 2 করে দিলাম 4/3 পাই আর কিউব করলাম। তাহলে এক্সক্লুডেড ভলিউম ফর সিঙ্গেল মলিকিউল, ফর সিঙ্গেল মলিকিউল, একে 2 দিয়ে ডিভাইড করব, 4 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে কি? একটা মলিকিউলের ভলিউম। এটা তো একটা মলিকুলার ভলিউম। শুধু যদি একটা মলিকুলার ভলিউমকে তুই বি ধরিস, তাহলে তার 4 টাইমস জায়গা কিন্তু দখল করে রাখছে এক একটা মলিকুল, বি বা বি1, যাই হোক এটা ধরতে পারিস, বিটা আগে ধরা হয়েছে তাহলে বি1 ধরে নে, 4b1। তাহলে দুটো গ্যাস মলিকিউলসের ক্ষেত্রে এক্সক্লুডেড ভলিউম কত না 4/3 পাই ইন্টু 8r কিউব। তাহলে তাই যদি হয় আমি এখানে মুছে দিচ্ছি, দেখ এখানে লেখা আছে, তাহলে দেখলে বুঝতে পারবি। এই দেখ, সো দ্য এক্সক্লুডেড ভলিউম ফর 2 molecules cannot move 4/3 পাই ইন্টু 2r কিউব, মানে 4/3 পাই ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু 8। এটা হচ্ছে দুটো মলিকিউলের জন্য, দুটো মলিকিউল যতটা জায়গা দখল করে রাখবে। তাহলে একটা মলিকিউল কতটা জায়গা দখল করে রাখবে? তার হাফ হবে।
তাহলে এটার হাফ মানে কত? এটার হাফ মানে কত না 4 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে কি না ভলিউম অফ ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের ভলিউম। এই দেখ 4 ইন্টু ভলিউম অফ ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের যা ভলিউম তার 4 টাইমস ভলিউম সে দখল করে রাখবে, যে কথা আমি আগেই বলেছি। তাহলে এরকম যদি অ্যাভোগাড্রো নাম্বার বা এন নাম্বার অফ মলিকিউলস নিস, তাহলে কি হবে না, তাহলে এন নাম্বার এন দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এক্সক্লুডেড ভলিউম ফর 1 মোল, তাহলে তাকে আমি এন এ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে বি হবে কি না বি হবে 1 মোল যদি তুমি গ্যাস নাও তার ক্ষেত্রে যতটা গ্যাস মলিকিউলস জায়গা দখল করে রাখবে সেটাই হবে কি বি। তাহলে এন মোল নিলে কি হবে না এন মোল যদি তুমি নাও ফর এন মোলস ভি মাইনাস এন বি, এন মোল নিলে কি হবে না এটা হয়ে যাবে এন বি, এটা হয়ে যাবে এন বি, তাহলে মাইনাস করবো যখন তখন হয়ে যাবে ভি মাইনাস এন বি। এই বিষয়টা তুই বুঝেছিস কি বুঝিসনি আমাকে বল, যে ভি মাইনাস এন বি কিভাবে এলো, এটা বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি, হ্যাঁ কি না? বুঝেছিস না বুঝিসনি? আমি কি রিপিট করব? হ্যাঁ স্যার, আরেকবার একটু রিপিট করুন। আমি আবার রিপিট করছি, দেখ দেখ এখান থেকে এটা বন্ধ করে দিই, সার্কেল কোথায়, এখান থেকে খুঁজে পাচ্ছি না, সার্কেল কোথায় গেল? বুঝো, ঠিক আছে, যাকে আমি হাত দিয়েই সার্কেল আঁকছি, হাত দিয়ে সার্কেল আঁকছি, তুই দেখ হয়তো ভালো হবে না। ধর এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, তার এটা সেন্টার, এটা আর একটা মলিকিউল, তার এটা সেন্টার। এই দুটো মলিকিউল ম্যাক্সিমাম কত ক্লোজে আসতে পারে, ম্যাক্সিমাম এরা কত ক্লোজে আসতে পারে না 2r ডিস্টেন্সে ম্যাক্সিমাম আসতে পারে। এই মলিকিউলটা, এটা যদি এ মলিকিউল হয় তাহলে বি মলিকিউলটা এর কত কাছে আসতে পারে না 2r ডিস্টেন্সে, সেটা এখানেও আসতে পারে, এই জায়গাটাতেও হতে 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 পারে। তাহলে এই দুটো মলিকিউল কতটা জায়গা দখল করে থাকলো না এই বরাবর যদি তুই একটা, এই বরাবর যদি একটা সার্কেল করে দিস, তাহলে এগুলো সবই হচ্ছে কি 2r। তাহলে ধরে নিলাম যে সাপোজ রেডিয়াস অফ ওয়ান গ্যাস মলিকিউল হচ্ছে r, তাহলে ভলিউম অফ ওয়ান গ্যাস মলিকিউল 4/3 পাই আর কিউব, কারণ এদেরকে স্ফিয়ার ধরা হয়েছে।
আচ্ছা, এই যে পুরো যে জায়গাটা, যেটা আমি লাল দিয়ে দেখাচ্ছি, লাল দিয়ে, এটা হচ্ছে কি, লাল দিয়ে যেটা দেখিয়েছি, এটাই দুটো মলিকিউল দখল করে রাখে। একে বলে কি, এক্সক্লুডেড ভলিউম ফর টু মলিকিউলস। দুটো মলিকিউলের জন্য এই জায়গাটা ফিক্সড, এই দুটো মলিকিউল এতটা জায়গা দখল করে থাকবে। তাহলে আমি কি লিখব, আমি লিখব excluded volume for two molecules, excluded volume for two molecules কত না 4/3 পাই 2r, এটা তো রেডিয়াস 2r। তাহলে এক্সক্লুডেড ভলিউম ফর টু মলিকিউলস কত 4/3 পাই 2r এর কিউব। তাহলে এটা দিয়ে পাই ইন্টু 8r কিউব হলো। এবারে দেখ, এটা হচ্ছে কত মলিকিউলের জন্য, টু মলিকিউলসের জন্য। এবারে আমি লিখব কি, এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান মলিকিউল, একে হাফ করে দেবো, হাফ করে দিলে কি হবে, এই 2 আর এই 8 বাদ দিলাম 4, তার মানে কি হয়ে গেল 4 ইন্টু 4/3 পাই আর কিউব। এই 4/3 পাই আর কিউব কি, এটা হচ্ছে ভলিউম অফ সিঙ্গেল মলিকিউল। তো একটা মলিকিউলের ভলিউম হচ্ছে এটা। তো একটা মলিকিউলের এক্সক্লুডেড ভলিউম কত না, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসছে। তাহলে আমি যদি 1 মোল নিই, ফর 1 মোল অফ গ্যাস, এক্সক্লুডেড ভলিউম হবে কি না 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু কি 4/3 পাই আর কিউব। এই যে জিনিসটা, এটাকেই ধরা হচ্ছে কি, এই টোটাল জিনিসটা 4 ইন্টু এনএ ইন্টু 4/3 পাই আর কিউব, এটাকেই ধরা হচ্ছে কি না বি। বি মানে এক্সক্লুডেড ভলিউম ফর 1 মোল অফ গ্যাস। তাহলে এক্সক্লুডেড ভলিউম ফর এন মোল অফ গ্যাস, excluded volume for n mole of gas equals to কি nb, n দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে nb হয়ে গেল। তো এবারে তাহলে ভলিউম হবে, আইডিয়াল ভলিউম হবে v মাইনাস কি nb, v মাইনাস এনবি। এবারে দেখ জিনিসটা বুঝতে পেরেছিস কিনা, আমি টোটাল করে দেখালাম। এইটাই হচ্ছে ওখানে স্টেপ ওয়াইজ করা রয়েছে, এই জিনিসটাই করা রয়েছে ওখানে। এবারে এটা যদি স্ক্রিনশট মেনে নিস তাহলে মেনে নিতে পারিস। এটাই হচ্ছে হিসাবটা, যে এনবিটা কোথা থেকে এলো, এনবিটা কিভাবে এলো। এবারে কি ব্যাপারটা বুঝেছিস? আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি যে দুটো মলিকিউলের জন্য এক্সক্লুডেড ভলিউম কত 4/3 পাই 2r তার হোল কিউব 8r কিউব। একটা মলিকিউলের জন্য তাকে আমি ডিভাইড করে দিয়েছি, 2 দিয়ে ডিভাইড করেছি, তারপরে আমি 1 মোলের জন্য এন দিয়ে মাল্টিপ্লাই করেছি, তারপরে এন মোলের জন্য আবার এন দিয়ে মাল্টিপ্লাই করেছি। টোটাল এটা হচ্ছে গ্যাসের ভলিউম। তো কন্টেনারটার ভলিউম যদি ভি হয় তাহলে ওর থেকে মাইনাস করে দিতে হবে, মাইনাস করে দিলেই যে ভলিউমটা বেরোবে সেই ভলিউমটাই কিন্তু ওখানে বসাতে হবে।
এটাই হচ্ছে মূল কথা। আমার মনে হয় বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এখন আমরা আবার সেই জায়গায় চলে এলাম যেখানে ছিলাম। পড়বি ভালো করে, আমি পিডিএফ পাঠাবো, পড়বি, যদি বুঝতে না পারিস, যদি অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই আমাকে বলবি। আচ্ছা, তার মানে আসলে আমাদের এখন পিভি ইকুয়ালস টু এনআরটি, এই যে ইকুয়েশনটা যদি রিয়েল গ্যাস নিয়ে তার ক্ষেত্রে মডিফাই করি তাহলে সেটা কি দাঁড়াবে না, ভি এর জায়গায় আমি লিখতে হবে ভি মাইনাস এনবি। তাহলে আগের দিনকার প্রেসারের কারেকশন করেছিলাম, তাহলে প্রেসারের কারেকশন আর ভলিউম কারেকশন যদি তুই বসাস তাহলে কি হবে, পি প্লাস এন স্কোয়ার এ, এই জিনিসটা আগের দিনকার আমি কারেকশন করেছিলাম, আর এন বি এইটা হচ্ছে আজকে আমি কারেকশন করলাম। এই দুটো হচ্ছে, এটা হচ্ছে প্রেসার কারেকশন আর এটা হচ্ছে ভলিউম কারেকশন করে ইকুয়ালস টু এনআরটি। এই হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এবারে বি এর ভলিউম, বি এর ইউনিট কি হবে না হবে সেসব বলছি। আচ্ছা, একটা কথা তোদের সাথে বলার ছিল আর কি, জাস্ট ডিসকাশন, সেটা হচ্ছে যে আমাদের যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে অনলাইন অফলাইন এরকম সমস্ত, কোনো কোনো টিচার শুরু করেছেন, কোনো কোনো টিচার করেননি। তো এমনিতে অ্যাজ সাচ আমি খুব একটা এখন আর কি যা সিচুয়েশন তাতে আমি অফলাইন ক্লাসের পক্ষপাতী নই আর কি, মানে চাইছি না এখন। আর আমরা যেরকম ভাবে পড়াই বা সেট আপটা করেছি তাতে করে এখন আশা করি স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলেও আমরা ভিডিওটাও দিয়ে দিই বা পিডিএফ দিয়ে দিই, সব দিক থেকে হেল্প করার চেষ্টা করি যাতে করে অনলাইনে বাড়িতে বসে থেকেই যতটা সম্ভব, অনেকের নেটওয়ার্কের প্রবলেম হয়, ডিস্টারবেন্স হয়, তো সেই জন্য আমি যতটা সম্ভব হেল্প করার ব্যবস্থা করি। তবুও কিছু কিছু গার্ডিয়ান আমাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, ফোন করে বা এমনি ফিজিক্যালি আমাকে জিজ্ঞাসা করেছে। তো তাতে আমি একটা দেখবি যে নোটিশ পাঠিয়েছি, সেই নোটিশটা আমি পাঠিয়েছি সবার কাছ থেকে, জানতে চেয়েছি আমি সবাই কি ভাবছে, কারণ প্রত্যেকের ভাবনা চিন্তা ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, যেহেতু এখানে অনেকজন স্টুডেন্ট পড়াশোনা করে ন্যাচারালি, আরো বিভিন্ন ব্যাচ আছে, সকলের সাথে কথা না বলে আমরা তো কোনো ডিসিশন নিতে পারবো না। তো সেটা যেটা মানে নর্মালি যেটা ঠিক আছে সেটা হচ্ছে যে আমাদের যে নিটের ক্লাসটা হয়, সেই নিটের ক্লাসটা যেহেতু 2 দিন হয়, 12-এ গিয়ে সেটা 3 দিন হবে, তো এতগুলো দিন একটা টিচারের বাড়িতে গিয়ে পড়াটা কিন্তু মানে সম্ভব নয়, কারণ একটা জার্নি আছে, তারপরে আসা যাওয়ার টাইমের ব্যাপার রয়েছে, সব দিক থেকেই মানে নিটের ক্লাসটা অতদিন কিন্তু স্টুডেন্ট করতে, আর নিটের ক্লাস বেশি সময় ধরে হয়, অনেক সময় ধরে হয়, রাতের দিকে টাইমটা বেড়ে যেতে পারে, যেটা আমার বাড়িতে এসে পড়লে সেটা যাওয়া আসা অসুবিধা, যেতে অসুবিধা, বা এই শীতকাল পড়ছে, শীতকালে নিজের বাড়িতে লেপের মধ্যে মুড়ি দিয়ে, কম্বলের মধ্যে মুড়ি দিয়ে পড়া, আর আমার বাড়িতে এসে কাঁপতে কাঁপতে মার্বেলে বসে চেয়ারে বসে পড়ার মধ্যে ডিফারেন্স আছে। ডেফিনেটলি সবকিছুর একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ব্যাপারই রয়েছে। তো আমি সেই জন্যে আগেও বলেছিলাম যে নিটের ক্লাসটা কিন্তু আমরা কোনোভাবেই অফলাইন রাখবো না, নিটের ক্লাসটা অনলাইনই রাখবো। সেটা আমরা একটা করতে পারি যে মাসের মধ্যে ছুটির দিন দেখে 1 দিন 2 দিন আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস বা পরীক্ষা নেয়া, সেগুলো আমরা আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা সেটা করব। বোর্ডসের যে ক্লাসটা, যারা সবাই এই যে ক্লাসটা করছিস, যে বোর্ডসের ক্লাসটা করছিস, এই ক্লাসটা আমরা কি না, আমরা অনলাইন অফলাইন দুটোর প্রভিশনই আমি বলেছি, দুটোর প্রভিশনই আমি রেখেছি, কারণ অনেক স্টুডেন্ট অনেক দূরে থেকে আমার ক্লাস করে, অনেক স্টুডেন্ট আছে অনেক দূরে থেকে ক্লাস করে, তাদের পক্ষে এখন যদি আমি অফলাইন ক্লাস শুধুমাত্র করে দিই তাহলে তাদের ক্ষেত্রে অসুবিধা, কারণ তাদের ক্ষেত্রে এমনিতেই আসা, তারা অনলাইনই প্রেফার করে। ইভেন এমনিতেও অনেক স্টুডেন্টই আমাকে ফোন করে জানিয়েছে যে স্যার আমরা অনলাইন ক্লাসই করব। তো এখন অনলাইন আর অফলাইন ক্লাসের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমি সবাইকে জানিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে অফলাইন যদি ক্লাস হয় এমনিতেই নর্মালি সপ্তাহে 1 দিন করেই ক্লাস হতো,
কারণ কেমিস্ট্রি ক্লাস সপ্তাহে একদিন করেই হতো, বরাবর তাই হয়, 2 ঘন্টার একদিন করে ক্লাসই হতো। কিন্তু যেই অনলাইন ক্লাস যখন শুরু হলো তখন আমার প্রথমে মনে হলো যে অনলাইনে স্টুডেন্টদের অ্যাডাপ্ট করতে অসুবিধা হবে, স্টুডেন্টদের বুঝতে টুঝতে একটু টাইম লাগবে, তো আমাদের একটু বেশি টাইম দরকার সিলেবাস শেষ করার জন্য। সেই জন্য আমরা অনলাইন ক্লাসটা সপ্তাহে 2 দিন করে করে দিয়েছি। কিন্তু সময়টা একটু 1.5 ঘন্টা মানে টানা এরকম ভাবে আর কি, মানে ওই কম্পিউটারের দিকে বা মোবাইলের দিকে তাকিয়ে থাকে পড়াটা অসুবিধাজনক, সেটা অনেকের শরীর অসুস্থ করতে পারে। তো সেই জন্য টাইমটা 1.5 ঘন্টা রেখে 2 দিন রেখেছিলাম ক্লাসটা। তো অনলাইনে যে ক্লাসগুলো হবে সেই ক্লাস এখন যেরকম হচ্ছে 2 দিন করেই হবে, এবং যেভাবে আমরা ইউটিউবে ভিডিও দিয়ে দিই বা পিডিএফ দিয়ে দিই সেগুলো সবই এরকম অ্যাজ ইউজুয়ালি থাকবে, সেগুলোর কোনো পরিবর্তন হবে না, ওইভাবেই চলবে অনলাইন ক্লাসটা। পরে যদি করোনা চলেও যায় তাহলে অনলাইনের ক্লাসটা থাকবে, থেকে যাবে। আমি সেটা চাই যে থেকে যাক আর কি, কারণ অনেক স্টুডেন্টই অনেক দূর থেকে ক্লাস করে, তাদের ক্ষেত্রে সুবিধাই হবে। আর যারা কেউ যদি চায় যে অফলাইন ক্লাস আমি করতে চাই, আমি অনলাইন করব না, তাহলেও সে করতে পারে। সেক্ষেত্রে আমি দুটো টাইম দিয়েছি, একটা মঙ্গলবার একটা শনিবার, কিন্তু সপ্তাহে একদিনই ক্লাস হবে তখন, কারণ এতগুলো অনলাইন ক্লাস করার পরে অফলাইন ক্লাসও 2 দিন করে করা সম্ভব নয়। কিন্তু 2 আওয়ার্সের যেরকম আগে ছিল সিস্টেম অফলাইন ক্লাস, সেরকম 2 ঘন্টার একদিন করেই ক্লাস হবে। কিন্তু ওই ক্লাস তো আমরা কম্পিউটারে বা কোনো কিছু লিখে পড়াই না, ওই ক্লাসটা তো বোর্ড ওয়ার্ক করি, আমরা বোর্ডে লিখি। তো বোর্ড, যেটা সাদা বোর্ড থাকে, হোয়াইট বোর্ড থাকে, তার মধ্যে লেখা হয়, টোটাল জিনিসটাই লিখেই ডিসপ্লে করা হয়। তো সেখানে তো কিছু আমরা কম্পিউটারে যখন ডিসপ্লে বা তোর কাছে মোবাইলে যাওয়ার ব্যাপার নেই, সেই জন্য রেকর্ডিং এর কোনো রাস্তা থাকবে না আমার, যে টোটাল ক্লাসটাকে রেকর্ডিং করা। ন্যাচারালি ওই ক্লাসগুলোর পিডিএফ বা ওই ক্লাসগুলোর ক্লাস নোটস কিন্তু তোকেই অফলাইন যখন হবে তোকেই কিন্তু ক্লাসে বসে নোটটা করে নিতে হবে। মানে যেখানে এখানে যে ডিসঅ্যাডভান্টেজটা, আমি একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি বলে দিচ্ছি তোকে, কারণ তখন আর কি ক্লাসটা কিন্তু তুই নোটসটা একটা জেরক্স কপি নোটস দিয়ে দেওয়া হবে, কিন্তু যে ক্লাসের মধ্যে যে লেখা হয় বোর্ডে সেটা কিন্তু তোকেই লিখে নিতে হবে। এখানে যেরকম পুরোটা আমরা অ্যানোটেশন করে দেখিয়ে দিই, পুরোটাই আমি পাঠিয়ে দিই, সেটা পাঠাতে পারবো না, কারণ আর ইউটিউবে টোটাল ভিডিও দেওয়া সম্ভবপর হবে না। তুই যখন ক্লাস করতে আসবি তখনই যে ক্লাস করবি সেই ক্লাসটাই তুই করতে পারবি। বাকি অন্য সময় তুই ক্লাসে অ্যাবসেন্ট হলে বা তুই ক্লাস না এলে বা এইসব হলে কিন্তু ওই ক্লাসটা পাওয়া যাবে না, মানে এটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ এটা যে ফিজিক্যালি তুই আসতে পারছিস ডাইরেক্টলি আমার সাথে, এখানেও তুই কথা বলতে পারিস, কিন্তু ফিজিক্যালি সামনাসামনির একটা আলাদা গুরুত্ব আছে, সেটা তুই করতে পারছিস। এছাড়া কিন্তু সবটাই কিন্তু ডিসঅ্যাডভান্টেজের পর্যায়ে থাকছে আপাতত, এখনো পর্যন্ত সেরকম আমার মনে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি তোর মনে হয় যে তুই অফলাইন ক্লাসই প্রেফার করবি, তুই এসে আমার বাড়িতে এসে ক্লাস করবি, তাহলে আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা ক্লাস শুরু করব। আমি জানুয়ারি মাস পর্যন্ত ব্যাপারটা দেখে নিতে চাইছি, ভ্যাকসিনেশন আসবে কি আসবে না, হ্যানা ত্যানা অনেক কিছুই ব্যাপার স্যাপার চলছে, তো একটু আমরা সময় নিচ্ছি। তো ফেব্রুয়ারি মাস থেকে আমরা অফলাইন ক্লাস শুরু করব যদি স্টুডেন্ট চায়। এখনো পর্যন্ত আমার কাছে যতজন স্টুডেন্ট আমাকে জানিয়েছে কেউই অফলাইন ক্লাসের কথা বলেনি, কিন্তু কেউ যদি বলে একজনও হয় তাকেও আমি পড়িয়ে দেবো, এরকম কোনো ব্যাপার নয়। যে তুই যদি ভাবিস যে হ্যাঁ আমি তো অফলাইন ক্লাস করতে চাই, স্যার এতদিন ধরে পড়িয়ে এখন আমাকে বাদ দিচ্ছে বা এইসব করছে, এরকম টাইপের কোনো ব্যাপার নয়। আমি আমার স্টুডেন্টদের কতখানি ভালোবাসি সেটা আমি ছাড়াও আরো অনেকেই জানে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমি চাই যে যেটা বেটার হবে, যেটা ভালো হবে, তুই সমস্ত প্লাস মাইনাসটা ভেবে নিবি, বুঝে নিবি, তারপরে ডিসিশন নিবি। এবারে তুই হয়তো ডিসিশন নিলি যে অফলাইন ক্লাস করবি, এবার 2 দিন করার পরে তুই বললি যে না আমি অফলাইন ক্লাস করব না। আমি তাহলে কি হলো না, আমার টাইম টেবিলগুলোকে সেভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তুই ঠিক করলি, ঠিক করার পরে হয়তো তোর মনে হলো না ওটাই আমার ভালো ছিল, ওইভাবেই আমার পড়তে ভালো লাগছিল, নিজের বাড়িতে নিজের ঘরেতে আমি পড়ছিলাম, এখন আমি এভাবে। বা তুই অনলাইন চুজ করলি, অনলাইন চুজ করে হয়তো ভাবলি যে না আমার অফলাইন হলে ভালো হতো, আমার তো স্যারের কাছাকাছি বাড়ি, আমি তো স্যারের বাড়িতে গিয়ে পড়তে পারতাম, কেন আমি অনলাইন নিলাম, এরকম ধরনের মনে হতে পারে। তুই প্লাস মাইনাস টোটাল ব্যাপারগুলোকে রেখে দিবি। আর সকলের জন্যই নিটের ক্লাস বা এমনি ক্লাস সকলকেই জেরক্সের নোটস দেয়া হবে।
আসলে জেরক্সের নোটসটা আমার জেরক্স মেশিনটা কোনোভাবেই আমি ঠিক করতে পারছি না, কিন্তু একজন লোক পেয়েছি, আমি আস্তে আস্তে নোটস দিয়ে দেবো, ওখান থেকে জেরক্স করে নোটস দিয়ে দেবো, সবাই প্রিন্টেড নোটসই পাবি। মানে আমরা যে পড়াচ্ছি এগুলো তো পিডিএফ, কিন্তু পড়ার জন্য যে নোটস আর কি স্টাডি মেটেরিয়াল যেটাকে বলে, সেটাও আমি পরীক্ষার অনেক দিন আগেই আর কি দিয়ে দেবো। জানুয়ারি মাস থেকে আমি ওটা দিতে শুরু করবো, এই মাসের মধ্যে আমার ঠিকঠাক হয়ে যাবে। আর একটা ছোট্ট পার্টস লাগালেই ওটা হয়ে যাবে। আমি আস্তে আস্তে জেরক্স করে করে যখন কেউ ফিস দিতে আসে বা কাছাকাছি আসে, কেউ একদিন আধ দিন এসে দু তিনটে নোটস নিয়ে চলে যাবে, অসুবিধার কিছু নেই, সেসব ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু ক্লাসের ব্যাপারটা তোরা ঠিক কর, যে কি অনলাইন কি অফলাইন, কোন ক্লাস তোরা করতে চাইছিস সেটা ঠিক কর। তোর যেটা মনে হবে, তুই যেটা প্রেফার করবি, বাবা মায়ের সাথে কথা বল, বাবা মা কি বলতে চাইছে কথা বল। সব সব জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে, তো সেটা দেখে তুই বিচার করবি, যেটা তোর মনে হবে। হ্যাঁ, সব টিচারের ক্ষেত্রে আবার ব্যাপারটা সমান হয় না, জানি না তোদের কতজন টিচার, অন্য টিচার কি অফলাইন পড়াচ্ছে, কোনো টিচার পড়াচ্ছে তোদেরকে, এটা কি বলতে পারবি? না স্যার, না স্যার এখনো এখনো কেউ শুরু স্টার্ট করেনি। হয়নি। এখনো কোনো টিচার পড়াচ্ছে না অফলাইন, তাই তো? হ্যাঁ, আমি সেটা জানি, আহ, পড়াচ্ছে না, তবু আমি অপশান, আমি তো পড়ালে তো ফেব্রুয়ারি মাস থেকে, এখন তো সময় ডিসেম্বর মাস সবে মিডল এরকম হয়েছে, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তো সময় হাতে আছে। তোর যদি মনে হয়, আর যদি কখনো এরকম, আমি বলছি যে তুই হয়তো অনলাইন ক্লাস করছিস, তোর হয়তো যদি মনে হয় যে কিছু কিছু ডিফিকাল্টিস আছে, তোর কিছু প্রবলেম আছে, তাহলে তুই আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ, দেখা করতে চাস আর কি, এসে কিছু ডাউট ক্লিয়ার করতে চাস, তাহলেও কিন্তু করা যাবে, এরকম ব্যাপারটা নয়। আসলে এখন তো এইসব লোকে সব ভয় পাচ্ছে, করোনা ফরোনা এইসব নিয়ে ভয় পাচ্ছে, ন্যাচারালি সেই জন্য এসব একটু একটু রেস্ট্রিকশন আছে, যে তুইও আমার বাড়িতে আসতে ভয় পাবি বা আমিও তোর সাথে বসে গল্প করতে ভয় পাবো, এরকম ব্যাপারটা নয় যে তোর করোনা আছে তাই জন্য আমি ভয় পাবো, বা হতে পারে আমার আছে তো তোর তার জন্য ভয় পাওয়া উচিত, এরকম টাইপের হতে পারে। মানে সবাই তো সবাইকেই সোশ্যাল ডিস্টেন্সিং মানেটা এটাই, যে এইভাবেই সবাই মেনটেন করছে, তো সেটা তো এখন ভ্যাকসিনেশন যেহেতু আসেনি সেইভাবে মেনটেন হচ্ছে, তো সেটা দেখ। আমি নিজের 100% চেষ্টা করি যে অনলাইনে যাতে তোকে ম্যাক্সিমামটা দেয়া যায়, তবে স্টুডেন্টদের কারোর অসুবিধা হয়, কারণ তার নেটওয়ার্কের প্রবলেম হয়, নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য প্রবলেম হয়, তো সেটার জন্য আমি ভিডিওটাও দিয়ে দিই। তো দেখ, যদি তুই যেমন বলবি তেমনই হবে, যেরকম চাইবি সেরকমই হবে। আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি যে কি তুই ভাবছিস, কি তুই চাইছিস, সেইভাবে আমাকে বলবি। শুধু অপশান নয়, তুই বলতে পারিস যে আমার কিছু কিছু ডাউটস থাকে, আমি সেগুলো কিভাবে সলভ করব, বা আমি কি যেতে পারি আপনার সাথে মাসে একদিন দুদিন দেখা করতে পারি, সব কিছুই পসিবিলিটি, আমি তোকে হেল্প করে দেবো, এরকম কিছু ব্যাপার নয়, তুই যেরকম চাইবি সেরকম। হ্যাঁ, তো সেটা করলে আমাদের পরীক্ষা মোস্ট প্রবলি পিছবে আর কি। আমাদের মার্চে পরীক্ষা হতো 11 থেকে 12-এ, আর খুবই ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে এখনো পর্যন্ত একটা চ্যাপ্টারই বাকি রেখেছি, সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়া, আর যেটা সিলেবাস থেকে বাদ গেছে। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কিরকম ভাবে বাদ দিয়েছি, বুঝতেই পারছিস যে আমি কিরকম ভাবে কোন চ্যাপ্টারটা, এতগুলো ইকুইলিব্রিয়াম পড়িয়েছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়ামটা তখন পড়াইনি। তাহলে পড়াতে পার, ইকুইলিব্রিয়ামের মতো চ্যাপ্টার ওটা পড়াতে পারতাম, কিন্তু ওটা পড়াইনি, দেখ ঠিক ওটা বাদ গেছে। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে সেটাও আমি এখনো পর্যন্ত পড়াইনি, মানে যে দুটো চ্যাপ্টার বাদ গেছে সেই দুটো চ্যাপ্টার কিন্তু আমরা পড়াইনি, মানে আমাদের কোনোভাবেই কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত যে আমরা কোনো চ্যাপ্টার পড়িয়ে ফেলেছি অথচ সেই চ্যাপ্টার সিলেবাসে নেই, বাদ গেছে, এরকমটা হয়নি। যে কটা চ্যাপ্টার পড়িয়েছি সে কটা চ্যাপ্টার সম্পূর্ণভাবে আছে, আর আমরা সিলেবাসের দিক থেকে দেখবি যে অনেকই এগিয়ে রয়েছি। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির এই স্টেটস অফ ম্যাটার পড়ালে ফিজিক্যাল কেমিস্ট্রি সমস্ত পার্টি শেষ হয়ে যাবে। ইনঅর্গানিকেরও এস ব্লক পড়ানো হয়েছে, পি ব্লকে 13 নম্বর 14 নম্বর গ্রুপ, ওটা একদিন করে লাগে, এরকম কোনো ব্যাপার নয়, ওটা হয়ে যাবে। অনলাইনে অনেক দুদিন করে সময়, যেহেতু আমাদের ডাবল সময় পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি হয় জানিস, দুদিন 3 ঘন্টা আর একদিন যদি অফলাইনে 2 ঘন্টা ক্লাস হয়, ওই 2 ঘন্টাতে না অনেক স্টুডেন্টেরই আসা যাওয়ার ক্ষেত্রে দেরি হয়ে যায় বা এইসব হয়। আর ওই 3 ঘন্টাটা পুরোটাই আমি, যেহেতু তোর সাথে কোনো গল্প করতে পারছি না, সামনাসামনি দেখতে পাচ্ছি না, তাই পুরো ক্লাসটাই পড়ায়। তুই যদি পুরো আগের যদি মেমারি তোর যদি থাকে,
তাহলে তুই দেখবি যে ধর 9-10-এ যখন পড়তিস, যখন টিচারের কাছে পড়তে যেতিস, মানে পার্সোনালি পড়তে যেতিস, দেখবি যে অনেক দিনই এরকম গেছে যে টিচার বেটা কিছুই পড়ায়নি, শুধু গল্প গুজব করে কাটিয়ে দিয়েছে। এরকম বহুদিনই গেছে যে আড্ডা ফাড্ডা মেরে কাটিয়ে দিয়েছে, এরকম হয়। বা ধর টিচার্স ডে স্যার কিছু খাওয়াবেন না, স্যার আমরা একটু কেক কাটি, স্যার আমরা একটু আনন্দ করি, স্যার আজকে তো পড়তে ভাল লাগছে না। আবার কোনোদিন স্যার আজকে স্যার একদম ইচ্ছা করছে না স্যার, আপনি স্যার একটু কম পড়ান স্যার, এত পড়ালে হবে না। এইসব গন্ডগোল চলতো। কারণ কি, স্টুডেন্টরা সব একসাথে প্যাকড হয়ে যেত, এই চল স্যার আসলে এটা বলবো, এই চল স্যার আসলে এটা বলবো। হ্যাঁ, কিন্তু কি এবারে স্টুডেন্টরা তো প্যাকড হতে পারছে না, স্টুডেন্ট তো যেটা আলাদা আলাদা রয়েছে। এবারে স্টুডেন্টরা কলোনি তৈরি করতে পারছে না, নিজেরা একসাথে আর কি প্যাকড হয়ে কিছু করতে পারছে না। তো ন্যাচারালি আমরা খুব সেফ থাকছি। এবারে স্টুডেন্টরা একসাথে গন্ডগোল করতে পারছে না, আলাদা আলাদা জায়গায় রয়েছে, আলাদা আলাদা বাড়িতে রয়েছে। তো দিস ইজ মোস্ট অ্যাডভান্টেজ। সেই জন্য আমাদের সিলেবাস কিন্তু অনেক এগিয়েছে। আর তুই যদি ভালো করে খেয়াল করে দেখিস, তাহলে তুই বুঝতে পারবি যে আমি তো আমার কথা বলতেই পারি তোকে, যে সিলেবাসে যতটা আছে, আমি অন্য বছরের কথা বলছি, আমরা সিলেবাস শেষ করার জন্য আমি কিছু চ্যাপ্টারে কাটছাঁট করতাম। মানে এমন কিছু জায়গা আছে যেগুলো কিনা অত গুরুত্ব সহকারে না পড়ালেও হয়। হ্যাঁ, যেরকম এই গ্যাসের যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ম্যাক্সওয়েল, এই জায়গাটা না কোনোদিনই আমি পড়াতাম না, কারণ এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে, এক আধটা কোশ্চেন আসে, কখনো আসে না এইসব। কিন্তু এবারে আমরা যেহেতু বেশি সময় পেয়েছি, 2 দিন করে সপ্তাহে সময় পেয়েছি, সেই জন্যে অনেকটা সময় পড়াতে পারছি। তো আমরা সব অংশগুলোই ভালো করে ডিসকাস করতে পেরেছি। অনেক জিনিসই মানে একবার ছেড়ে দুবার পড়ানোর মতো টাইম থাকছে, এইসব থাকছে। তো অ্যাডভান্টেজ অনেক হয়েছে, মানে অনেকটাই অ্যাডভান্টেজ হয়েছে। আমি তো নিজে মনে প্রাণে চাই যে আগামী দিনে যদি এই ব্যবস্থাটা যদি পুরোপুরি, মানে স্টুডেন্টদের পড়ানোর ব্যাপারটা যদি পুরোপুরি অনলাইন হয়ে যায়, তাহলে আমি সব থেকে খুশি হব, আমার মতো কেউই খুশি হবে না। কিন্তু কি না, অনেক টিচারই আছে যে টিচাররা আর কি মানে প্রপারলি টেকনোলজিটা ইউজ করে না, মানে অনলাইনের জন্য যে টেকনোলজিটা ইউজ করতে হয় সেই টেকনোলজি ইউজ করে না। ফলে কি হয় না, স্টুডেন্টদের পড়তে অসুবিধা হয়। অনেক সময় এরকম হয় যে হয়তো বোর্ডে লেখে, এবার বোর্ডটা ভালো করে দেখা যায় না, বা আটকে যায়, শরীরে আটকে যায়, বডিতে আটকে যায়, ভালো করে দেখা যায় না, বা ইত্যাদি ইত্যাদি। এবার সবাই একটু ভিডিও করে নিতে পারে, স্ক্রিন রেকর্ড করতে পারে, ইউটিউবে দিয়ে দিতে পারে, এসব করতে পারে। কিন্তু সেগুলো যদি করে, প্রত্যেকটা টিচার যদি এই জিনিসগুলো করে, তো তাহলে কিন্তু এই যে তোর বাড়ির থেকে আসা, তুই যদি 2 ঘন্টা পড়িস, তাহলে বাকি তুই ধরে নে 2 ঘন্টা তোর লস। কারণ তুই যখন বাড়ি থেকে বেরোবি, তো একটু বাদে স্যারের পড়ার জন্য বাড়ি থেকে বেরোতে হবে, আধ ঘন্টা আগে থেকেই তুই নষ্ট করছিস, এখন পড়তে বসে কি লাভ। এবারে তুই আসছিস, গাড়িতে করে আসছিস কি অটো করে আসছিস, অটোর জন্য ওয়েট করছিস, তারপরে বাস ধরে আসছিস কি এইসব করছিস, করে টোরে স্যারের বাড়িতে এলি। স্যার এবারে 10:30 থেকে পড়া, স্যার 11টার সময় নামলো, নেমে আধ ঘন্টা এমনিতেই স্যার গুপি করে দিল, করে দেওয়ার পরে তারপরে পড়াতে শুরু করলো, পড়ে শুরু করে এটা ওটা হাই এজিয়ে ফেজিয়ে এইসব করে, তারপরে তোর যখন ছাড়ার কথা তার চাইতে আধ ঘন্টা 1 ঘন্টা বাদে ছাড়লো। এবার তোরা হয়তো বেরোলি, এবারে মা নিয়ে যেতে এলো, বাবা নিয়ে যেতে এলো, তারা আসতে দেরি করলো, তারপরে ওখান থেকে অটো করে উঠে, অটো ভাড়া ফাড়া এসব আমি তো ছেড়েই দিলাম, বাদ দিলাম। এইসব করে টোরে তুই যখন বাড়ি পৌঁছলি, তখন ভাবলি প্রচুর কাজ হয়ে গেছে ভাই, অনেক পড়া হয়েছে। তাহলে 2 ঘন্টা যদি তুই পড়িস, তোর অন্তত আরো 2 ঘন্টা ধরে নে নষ্ট, 4 ঘন্টা তোর এখানে নষ্ট, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি যে এই জিনিসগুলো নষ্ট। কিন্তু তবুও ফিজিক্যাল একটা স্যারের সাথে ডাইরেক্টলি সামনাসামনি একটা আলাদা ভ্যালু আছে। তো সেটা যদি আমরা মাসে 1-2 দিন যদি আমরা মিট করি, এবং সেটা আমার মনে হয় যে সেটা সেই খামতিটাও চলে যাবে। আমি চাইছি যে অনলাইনে যাতে করে মানে পড়াটা থাকুক, এবং স্টুডেন্টরা যাতে যার যার অসুবিধা সেটা, কিন্তু তা সত্ত্বেও অফলাইনের ব্যবস্থাটাও অবশ্যই আমি রাখবো, যে যারা যারা অফলাইন ক্লাস করতে চাইবে তাদের জন্য আমি টাইম রেখেছি, আমি হেল্প করে দেবো, এরকম কোনো ব্যাপার না। যাকে ফার্দার আলোচনা না করে আমি বিষয়টা নিয়ে আসছি, যে যেটা আমি বলবো সেটা। এবারে এই বি এর হচ্ছে ইউনিটটা দেখ কিভাবে তুই করবি। ভি মাইনাস এন বি, এটা তো ভলিউম পুরো ব্যাপারটাই তো ভলিউম। তাহলে এর ইউনিট কি? লিটার বলতে পারিস, বা মিটার কিউব বলতে পারিস, লিটারও বলতে পারিস, মিটার কিউব বলতে পারিস। তাহলে
যদি ভলিউমের ইউনিট ভলিউম থেকে মাইনাস হচ্ছে, তার মানে এন বি এর ইউনিটও হবে কি মিটার কিউব। তাহলে বি এর ইউনিট কি হবে মিটার কিউব বাই এন, তার মানে মিটার কিউব বাই মোল। এইটা মিটার কিউব বাই মোল, এটা হলো। এবার দেখ পি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এর ইউনিটটাও কি হবে, তুই অ্যাটমসফিয়ার ইউনিটে লিখিস অ্যাটমসফিয়ার হবে। তাহলে এর ইউনিট কি হবে অ্যাটমসফিয়ার ইন্টু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে অ্যাটমসফিয়ার ইন্টু ভি ভলিউম, ভলিউমটা লিটারে যদি লিখিস লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। তো এইভাবে আমরা এ এবং বি এর ইউনিটও বের করতে নিতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে আমাদের যেটা প্রেসারটা মেজার করছি সেটা পি, তার সাথে আর একটা এক্সট্রা অ্যাডজাস্ট, হ্যাঁ, যেহেতু পিটাকে আপ করতে হবে, পিটাকে বাড়াতে হবে, কারণ পিছন থেকে টেনে নিচ্ছিল, তার জন্য যতটা কমে যাচ্ছিল। আর এখানে কিন্তু ভিটা কিছুটা কম হবে, কারণ এক্সট্রুডেড ভলিউমের জন্য ভিটা কিছুটা কমে যাবে, সেই জন্য অ্যাডজাস্ট দ্য ভি ডাউন, এটা করে আমরা সেটা প্রেসার কারেকশন ভলিউম কারেকশন করে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন তৈরি করলাম। তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আমাদের রেডি হয়ে গেছে। দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা যেটা, এই ইকুয়েশনটাই হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ফর রিয়েল গ্যাসেস। তাতে মেজার রিয়েল ভলিউম, কারেক্টেড ভলিউম ফর অ্যাট্রাকটিভ ফোর্স, কন্টেনার ভলিউম, কন্টেনারের ভলিউমটা হচ্ছে রিয়েল, তাহলে কারেক্টেড ফর ভি অফ পার্টিকেলস, পার্টিকেলের ভিটা হচ্ছে তার থেকে মাইনাস করে দেবো, তাহলে হয়ে গেল এন আর টি। তাহলে পি আইডিয়াল ইন্টু পি ভি আইডিয়াল ইকুয়ালস টু এন আর টি। এই জায়গাটা আমি সব পরিষ্কার করে লিখে দিয়েছি যে কোনটা কি জন্য ইউজ করা হয়েছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এ হচ্ছে কি না ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য, আর বি হচ্ছে ভলিউমের জন্য ইউজ করা হয়। তো এর ভ্যালু যত বেশি হবে, এর ভ্যালু যত বেশি হবে, তত ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন বেশি হবে এবং তত লিকুইড করতে সুবিধা হবে, লিকুইড করতেও সুবিধা হবে। এইটা আমি তোকে বলে দিলাম যে এর ভ্যালুটা কিন্তু লিকুইফ্যাকশনের সাথে কোরিলেটেড। আমি এক্ষুনি লিকুইফ্যাকশন অফ গ্যাসেস তোকে পড়াবো। দেখ এই চ্যাপ্টারের লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, সেটার কথা আমি তোকে বলছি। তো দেখ এবারে এটা তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন এবং প্রেসারের ইউনিট তো আমি অলরেডি বলেই দিয়েছি তোকে। এখন আমি যেটা তোকে পড়াবো সেটা হচ্ছে লিকুইফ্যাকশন অফ গ্যাসেস। এখন বিষয়টা কি লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, ব্যাপারটা কি? যখন এইসব ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ফিকুয়েশন এইসব হচ্ছিল, তখন একজন সায়েন্টিস্ট এন্ড্রুজ, তার নাম কি এন্ড্রুজ, তো এই এন্ড্রুজ কি করলেন না, তিনি এই বয়েলস ল সেটাকে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করলেন। আমি তোকে সমস্ত গল্পটাই আমি বলছি যে গ্যাসকে যদি তুই নিয়ে যদি একটা পার্টিকুলার টেম্পারেচারে প্রেসার বাড়াস, দেখ যা প্রেসার ছিল প্রেসার ইনক্রিজ করা হলো। যদি গ্যাসের ওপরে প্রেসারটা তুই বাড়াস তাহলে কি হবে, গ্যাস মলিকিউলস গুলো কাছাকাছি চলে আসবে। সো সিম্পল ব্যাপার, কাছাকাছি চলে আসা মানে কি তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েটেড হবে, কারণ সত্যি সত্যি অ্যাট্রাকটিভ ফোর্স আছে। তো অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েটেড হতে হতে মলিকিউলগুলো যদি নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট করে, তাহলে আস্তে আস্তে সেটা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে যাবে, গ্যাসটা লিকুইড কন্ডিশনে পৌঁছে যাবে। তো এই ঘটনাটাকে বলে লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, গ্যাসকে লিকুইড করা। কিন্তু সব গ্যাসকে তুই সহজে লিকুইফাই করতে পারবি না। দেখ আগে দেখ কি ঘটনাটা ঘটছে। তুই যদি গ্যাসকে লিকুইফাই করতে চাস, তাহলে সেটা সোললি ডিপেন্ড করে কিসের ওপরে না, সোললি ডিপেন্ড করে মলিকিউলের অ্যাট্রাকশনের ওপরে। এটা একটা মলিকিউল, এটা এদের মধ্যে অ্যাট্রাকশন তৈরি করতে হবে, অ্যাট্রাকশন ছাড়া তুই কি করে মলিকিউল কাছাকাছি নিয়ে এসে একে অপরকে অ্যাট্রাক্ট না করলে কি করে হবে? ফোর্স অফ অ্যাট্রাকশনটা তো অবশ্যই সেখানে জরুরি ব্যাপার।
তো সেটা কিভাবে করা যেতে পারে, ফোর্স অফ অ্যাট্রাকশন কিভাবে বাড়ানো যেতে পারে? আমি তোকে বলছি সেটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে কি না, ইনক্রিজিং প্রেসার, প্রেসার বাড়ালে কি হয়, মলিকুলগুলো কাছাকাছি চলে আসবে। আর একটা হচ্ছে কি, প্রেসারটা বাড়াতে হবে। আর একটা হচ্ছে ডিক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচারটা কমাতে হবে। কারণ টেম্পারেচার বাড়ালে কি হবে, মলিকুলগুলো কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তারা দূরে দূরে চলে যাবে, তারা কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করতে পারবে না। আমরা চাই যে মলিকুলগুলোর এনার্জি কম হোক, মলিকুলগুলো কাছাকাছি থাকুক। গ্যাস মলিকুলগুলো দৌড়দৌড়ি করে, এনার্জি বেশি, কিন্তু লিকুইড মলিকুলগুলো অত বেশি দৌড়দৌড়ি ব্যাপার নেই, তারা নিজেদের মধ্যেই থাকে। সলিড তো আরো কম। তাহলে টেম্পারেচারটা কমাতে হবে। টেম্পারেচারটা যদি কমায়, তাহলে দেখ যে প্রেসার বাড়াচ্ছি, গ্যাস মলিকুলগুলো কাছাকাছি চলে আসছে, টেম্পারেচার কমিয়ে দিচ্ছি, কাইনেটিক এনার্জি কিন্তু গ্যাস মলিকিউলসের কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। কাইনেটিক এনার্জি ডিক্রিজ করাটা দরকার। তো গ্যাসকে লিকুইফাই করতে গেলে দুটো জিনিসই আমাকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কি না, মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি কমাতে হবে বাই ডিক্রিজিং টেম্পারেচার। উই হ্যাভ টু ডিক্রিজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার কমাতে হবে। প্রেসারটা বাড়াতে হবে, প্রেসার বাড়ালে কি হবে, মলিকিউলগুলো কি হবে, কাছাকাছি চলে আসবে, ক্লোজে চলে আসবে। তো কাছাকাছি চলে আসলে কিন্তু সেখানে খুবই ভালো হবে যে মলিকিউলগুলো কিন্তু লিকুইড স্টেটের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কিসের উপরে বিষয়টা ডিপেন্ডেন্ট, সেই ব্যাপারটা আমি তোকে বললাম। এখন দেখ যে কিছু কিছু গ্যাস রয়েছে যাদেরকে সহজে তুই কি করতে পারিস, লিকুইড বানাতে পারিস। সেরকম তিনটে গ্যাসের কথা আমি বলছি, যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে লিকুইড কি সলিড বানিয়ে দিতে পারিস তুই, ড্রাই আইস। অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো লিকুইডই সবসময় দেখি। সালফার ডাইঅক্সাইড কেও লিকুইড বানানো যায়। হাইড্রোজেন ক্লোরাইড HCl কে, তাকেও তো লিকুইড বানানো যায়। তো কিছু কিছু গ্যাস রয়েছে যাদেরকে তুমি খুব সহজেই লিকুইড বানাতে পারো, কিন্তু কিছু কিছু গ্যাস রয়েছে যারা পার্মানেন্ট গ্যাস, যাদেরকে বহু চেষ্টা করেও লিকুইড বানানোটা খুবই ডিফিকাল্ট। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, এরকম ধরনের গ্যাসের কথা বলা হচ্ছে। কিছু কিছু গ্যাস, এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু কি হয় না, তাদেরকে লিকুইড বানানো কিন্তু মোর অর লেস ডিফিকাল্ট। করানো যাবে না আমি একবারে বলছি না, কিন্তু ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ওদের ক্ষেত্রে যেরকম রুম টেম্পারেচার 27°C রুম টেম্পারেচার, তাতেই তুই করে দিতে পারিস, কিন্তু এদের ক্ষেত্রে রুম টেম্পারেচার তো সম্ভব নয়। ইভেন খুব লো টেম্পারেচার করলেও কিন্তু সেটা করাটা অনেক ক্ষেত্রেই অসুবিধাজনক হয়। তো এই ভদ্রলোক যাকে তুই দেখছিস, তিনি হচ্ছেন থমাস এন্ড্রুজ। এই থমাস এন্ড্রুজ ইনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যা আমাদের লিকুইফ্যাকশন অফ গ্যাসের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। উনি একটা রিয়েল গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা রিয়েল গ্যাস, সেটা নিয়ে উনি এই লিকুইফ্যাকশনের এক্সপেরিমেন্টটা করেছিলেন, যে গ্যাসকে কিভাবে আমি লিকুইড করতে পারি। তার স্টেপ ওয়াইজ তার রিপ্রেজেন্টেশনটা দিয়েছিলেন। আমরা স্টেপ ওয়াইজ টোটাল ব্যাপারটাই কিন্তু পড়ব। তো এটাকেই আমরা বলছি লিকুইফ্যাকশন অফ গ্যাসেস। থমাস এন্ড্রুজের বক্তব্য আমরা শুনে নেব। তো সেই থমাস এন্ড্রুজের যে বক্তব্য লিকুইফ্যাকশন অফ গ্যাস, এই হচ্ছে থমাস এন্ড্রুজ। দেখতে পাচ্ছিস, আগে দেখলি বাচ্চা থমাস, ছোট থমাস। তো সেই ছোট থমাস তিনি কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করছেন। কার্বন ডাইঅক্সাইড নিয়ে তিনি তার প্রেসারের সাথে ভলিউমের ডিফারেন্ট টেম্পারেচারে গ্রাফ তৈরি করছেন, এক্সপেরিমেন্ট করছেন। তো উনি খুব গুরুত্বপূর্ণ যে কাজটা করছেন সেটা হচ্ছে কি না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে তাকে টেম্পারেচার, প্রেসার, ভলিউম এর মধ্যে তিনটের মধ্যে একটা রিলেশনশিপ ড্র করছে। খুব হাইলি ইন্টারেস্টিং ব্যাপার। মানে এই জায়গাটায় অনেক স্টুডেন্টই কিন্তু ভালো করে বুঝতে পারে না যে এন্ড্রুজ কি করতে চেয়েছেন, সেটা বুঝতে পারে না, ইভেন ছেড়েও দেয়, অনেকে পড়েও না এই জায়গাটা। গ্যাস চ্যাপ্টারের শেষের দিকে যেহেতু থাকে, সেই জন্য অনেক জিনিসই লোকে পড়তে চায় না। তো আমি তোকে আজকে বলবো, খুব সহজ উপায়ে বলবো যে কি উনি করেছিলেন, এটাই আমার বলার কথা। আমি তোকে বলছি, তুই শোন।
প্রথমত উনি একটা গ্রাফ করেছিলেন, সেই গ্রাফটা তুই তোর স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছিস। সেই গ্রাফটা কি না, সেই গ্রাফটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে একটা গ্রাফ করেছেন ভলিউমের সাথে প্রেসারের গ্রাফ করেছেন ডিফারেন্ট টেম্পারেচারে এই গ্রাফটা করেছেন। কিন্তু অদ্ভুত টাইপের অবজারভেশন এই গ্রাফটা। অ্যাপারেন্টলি তুই যদি দেখিস তাহলে তোর মনে হবে যে বাবা কি সব বিভৎস ব্যাপার, কিন্তু বিভৎস এরকম ব্যাপার নয়। তোকে ধীরে ধীরে আমি দেখাচ্ছি, তুই আমার কথাটা শোন, আমার সাথে ভালো করে তুই চল, তাহলে আগামী আধ ঘন্টার মধ্যে তুই ব্যাপারটা পুরোপুরি তোর নলেজে চলে আসবে। তুই দেখ আমি কিভাবে তোকে বুঝিয়ে দিচ্ছি। এরকম একটা জটিল ব্যাপার কিন্তু আমি তোকে খুব ইজিয়েস্ট ওয়েতে বুঝিয়ে দিচ্ছি। গ্রাফটা বারবার আমি তোকে দেখাবো, কিন্তু গ্রাফের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোর চোখে পড়ে যাবে, তুই দেখ। প্রথম কথা হচ্ছে যে এই যে গ্রাফটা যেটা উনি করেছেন, প্রথম কথা হচ্ছে যে টেম্পারেচারটা প্রথমে কিন্তু উনি একটু হাই রেখেছেন, মানে 48.1 ডিগ্রি সেলসিয়াস। শুধু এই লাল কার্ভটা যেটা আছে সেইটার দিকে তাকা তুই, আর নিচে তাকাতে হবে না। শুধু লাল যে দাগটা আছে, রেড কালারের যে দাগটা আছে, ওইটার দিকে তাকা। ওটা দেখে তোর কি মনে হচ্ছে তুই ভাবতো যে ওই দাগটা কিন্তু তোকে কার কথা মনে করাচ্ছে? এই রকম দাগটা তোকে কার কথা মনে করাচ্ছে? তোকে মনে করাচ্ছে বয়েলস ল এর কথা মনে করাচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের যখন হাই টেম্পারেচারে 48 অ্যারাউন্ড টেম্পারেচারে উনি যখন গ্রাফ করেছেন, তখন বয়েলস ল এর মতো এক্স্যাক্টলি সিমিলার গ্রাফ কিন্তু হয়েছে। ওখানে কোনো লিকুইড কিছু হয়নি, গ্যাসটা রয়েছে, এবং সেখানে বয়েলস ল পুরোপুরি মেনটেন্ড হচ্ছে। গ্রাফটা পুরো বয়েলস ল যেরকম বলেছিল সেরকমই হচ্ছে। ভালো কথা, কোনো চান্স নেই, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। এবারে চলে আয় গ্রাফটার আর একটু নিচের দিকে চলে আয়। গ্রাফটার নিচের দিকে যত আসবি তত কি হচ্ছে না, 48.1 ডিগ্রি সেলসিয়াসে গ্রাফটা ওরকম ছিল। তারপরে 35.5, 32.5 পর্যন্ত মোটামুটি ওই গ্রাফটা কিন্তু মেনটেন্ড হচ্ছে। কিন্তু মোটামুটি এই গ্রিন কালারের গ্রাফটা পর্যন্ত ওই নেচারটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, নেচারটা কিন্তু ঠিকঠাকই আছে। একটু হয়তো সোজা বাঁকা ইত্যাদি হচ্ছে, কিন্তু নেচারটা কিন্তু এই 32 ডিগ্রি 32.1 এই ডিগ্রি পর্যন্ত কিন্তু একই রয়েছে। কিন্তু মজাদার ব্যাপার হয়ে গেল 30.98 ডিগ্রিতে। দেখ এই ব্লু কার্ভটা লক্ষ্য করে এই জায়গাটা যেখানটায় আমি লাল দাগ দিচ্ছি, দেখ ব্লু এর একটা জায়গায় লাল দাগ দিচ্ছি, ওই জায়গাটা তুই ভালো করে লক্ষ্য করে দেখ। ওই জায়গাটায় কার্ভটা কিরকম হয়ে গেছে না, এরকম কার্ভটা চলছিল, কিন্তু একটা জায়গায় গিয়ে এরকম হয়ে কার্ভটা এরকম হয়ে গেল, একটা জায়গায় এরকম ফ্ল্যাট টাইপের হয়েছে। এইবারে ওর করসপন্ডিং যে প্রেসারটা কোন জায়গায় হয়েছে না 73 অ্যাটমসফিয়ার। খুব ইন্টারেস্টিং ব্যাপার, 73 অ্যাটমসফিয়ারে এই জিনিসটা হয়েছে। কত টেম্পারেচার? 30.98। এবারে আমি তোকে একটা কথা বলি, তুই আমার কথাটা ভালো করে শোন। কার্বন ডাই অক্সাইডের টেম্পারেচারটা যদি 31 ডিগ্রি সেলসিয়াস রাখি, 30.98 মানে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াসই ধর। এর ওপরে 31 ডিগ্রি সেলসিয়াস রেখে যদি তুই কি করিস না 73 অ্যাটমসফিয়ারিক প্রেসার দিস, এই 73 অ্যাটমসফিয়ারিক প্রেসার পাশে আমি ছবিটা দেখিয়েছি। কি হবে কার্বন ডাই অক্সাইড তখন? কি হতে শুরু করবে? লিকুইড। কার্বন ডাই অক্সাইড তখন গ্যাস থাকবে না, লিকুইড হতে শুরু করবে। তো কার্ভের ওই জায়গাটা, যে জায়গাটা এরকম আমি লাল করে দিলাম,
ওই জায়গা হচ্ছে তখন গ্যাসটা লিকুইড স্টেটে কনভার্ট হতে শুরু করে দিয়েছে ওই টেম্পারেচারে। তো বয়েলস ল তো লিকুইডের জন্য নয়, তাই যে জায়গাটা লিকুইড গ্যাসের কোএক্সিস্ট পয়েন্ট, ওই জায়গাটা যে জায়গাটা আমি গোল করে দিলাম, সেই জায়গাটায় কিন্তু ওই কার্ভটা মিলল না, ওই জায়গাটা মিলল না, তার উপরে নিচে কিন্তু কার্ভটা মিলে গেল। কিন্তু লিকুইড যেখানে হচ্ছে সেই টেম্পারেচার এবং প্রেসার ওই জায়গাটায় কিন্তু কার্ভটা মিলছে না। তো উপরের দিকে মিলছে কেন না, একটা টেম্পারেচারটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইডের কত? হোয়াট ডু ইউ মিন বাই ক্রিটিক্যাল টেম্পারেচার? ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে তুমি কি বোঝো? তোকে যদি এই প্রশ্নটা, ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে তুমি কি বোঝো? এক তো বলতে কিছু বুঝি না, নাম্বার দেবে না তোকে, তোকে বলতে হবে যে কিছু বুঝি, কি বুঝি সেটা বলতে হবে। তো ক্রিটিক্যাল টেম্পারেচার মানে এটাই, the critical temperature is the temperature above which liquefaction is not possible by the application of enormous amount of pressure. তুই যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে রাখিস কোনো গ্যাসকে, তার উপরে যত খুশি তুই প্রেসার দে, ওকে কোনোদিনই লিকুইড বানাতে পারবি না, ইটস ইম্পসিবল। আমি আবারও তোকে বলছি, তুই কথাটা শোন। কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস। এবারে 31 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এসে তুই যদি প্রেসার দিস, তাহলে কোনো না কোনো সময় লিকুইড করতে পারবি। কিন্তু ধর তুই 32 ডিগ্রি সেলসিয়াস রেখেছিস, রেখে এবারে প্রচুর প্রেসার দিয়েছিস, তুই ওটাকে লিকুইড বানাতে পারবি না। ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ লিকুইফ্যাকশন ইজ নট পসিবল। ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে তুই কখনো লিকুইড বানাতে পারবি না বাই দ্য অ্যাপ্লিকেশন অফ ইনরমাস অ্যামাউন্ট অফ প্রেসার। তুই হিমালয়ের মতো প্রেসার দে না, কিচ্ছু লাভ নেই। হিমালয়টা মাথায় করে তুলে নিয়ে এসে প্রেসার দে, কিছু লাভ নেই, কারণ ক্রিটিক্যাল টেম্পারেচারে তোকে নামাতেই হবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ লিকুইফ্যাকশন ইজ নট পসিবল বাই দ্য অ্যাপ্লিকেশন অফ ইনরমাস অ্যামাউন্ট অফ প্রেসার। যত খুশি প্রেসার দিয়ে তুমি লিকুইড বানাতে পারবে না যদি না ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে বা ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসটাকে নামিয়ে না রাখো। তো কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত? 31 ডিগ্রি সেলসিয়াস। যেই তুই 31 ডিগ্রি সেলসিয়াস বা তার একটুখানি নিচে নামিয়েছিস, সঙ্গে সঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা লিকুইড হতে শুরু করে দিয়েছে। মজাদার ব্যাপারটা দেখ। তো সেই জন্য কার্ভটা ওখানটা বেঁকে গেছে। এই বাঁকটা আগে থেকে একটু একটু হচ্ছিল, এই যে প্রেসারে, এই দেখ এইখানটা দেখলে বুঝতে পারবি, এখানটা দেখলে বুঝতে পারবি, একটু বাঁক নিচ্ছিল, কিন্তু ওখানে গিয়ে অ্যাকচুয়ালি যেই ক্রিটিক্যাল টেম্পারেচারে এসছে, তখন সরাসরি লিকুইড স্টেটে কনভার্ট হতে শুরু করে দিয়েছে। এইবারে দেখ, আমি তোকে স্টেপ ওয়াইজ দেখাতে দেখাতে যাব। দেখ এবারে তাহলে এই টেম্পারেচারটাই হয়ে গেল কি ক্রিটিক্যাল টেম্পারেচার। এই টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার হয়ে গেল, ক্রিটিক্যাল টেম্পারেচার। এবারে ক্রিটিক্যাল টেম্পারেচারেতে যে ভলিউম, ক্রিটিক্যাল প্রেসার, তাহলে কত হলো না, ক্রিটিক্যাল টেম্পারেচারে যে প্রেসার দিলে ওকে লিকুইফাই করতে, ভালো করে কথাটা শোন। ক্রিটিক্যাল টেম্পারেচার তো কি সেটা বুঝতে পেরেছিস, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারেতে যে প্রেসারটা দিয়ে তুই ওটাকে লিকুইড করছিস, মানে এই প্রেসারটা, এই যে 73 অ্যাটমসফিয়ার, এটাকে তুই কি বলবি? এটাকে বলবি পিসি। পিসি, পিসি মানে পিসি না, মানে প্রেসার ক্রিটিক্যাল। তো ক্রিটিক্যাল টেম্পারেচারে যে প্রেসার দিলে লিকুইফাই করা যায় তাকে বলে ক্রিটিক্যাল প্রেসার। আর ভলিউম অফ 1 মোল অফ গ্যাস at critical temperature is called critical volume। এই যে ক্রিটিক্যাল ভলিউম, এগুলোর ভ্যালু সবই এন্ড্রুজ বের করেছেন। এরকম ব্যাপারটা নয় এন্ড্রুজ কিছু করেনি, এরকম নয়। তো ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি তুই বুঝতে পারলি? গ্রাফেতে তোকে সব জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি। ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল প্রেসার, সমস্তটাই আমি তোকে বলছি। কত সুন্দর কার্ভ দেখ, কার্ভটা আমি তোকে দেখাচ্ছি।
পরে পরে আগে আগে চল, আরো নিচের দিকে নামবো, আমি তোকে পুরোটা দেখিয়ে আজকে শেষ করব যে আরো নিচের দিকে কার্ভটা কি অবস্থায় আসছে। দেখ এবারে হচ্ছে কি না, এখানে তো লিকুইড হতে শুরু করে দিয়েছে, এই জায়গাটা তো লিকুইড হয়েছে, তারও নিচে যদি তুই নামিস ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, এই দেখ এ বি সি, এই কার্ভটা এ, এই দেখ বি সি, এই ডি, এখানে দেখ যে অনেকটা জায়গা জুড়েই লিকুইড হচ্ছে, মানে অনেকখানি গ্যাস অনেকটা জায়গা জুড়ে লিকুইড হচ্ছে, কিন্তু প্রেসারটা কিন্তু কম লাগছে, আগের চেয়ে প্রেসারটা কম লাগছে। আরে লাগবেই তো, প্রেসার তো কম লাগবে, কারণ টেম্পারেচার তো আমি কমিয়ে দিয়েছি, টেম্পারেচার তো ক্রিটিক্যাল টেম্পারেচারের অনেকটা নিচে নামিয়ে দিয়েছি, তাহলে কম প্রেসারেই তখন লিকুইড হয়ে যাবে, সেই জন্যে কম প্রেসারে লিকুইড হচ্ছে। আরো যতক্ষণ তুই টেম্পারেচারটা নামিয়ে দিবি, দেখ আরো টেম্পারেচারটা নামিয়ে দিয়েছিস, তখন এই গ্রাফটা দেখ, এইখানটা পুরোটা এই লিকুইড স্টেটে কনভার্ট, এইটা হচ্ছে স্টেট চেঞ্জ, মানে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, এই জায়গাটা লিকুইড চেঞ্জিং পিরিয়ড, যে জায়গায় চেঞ্জ হচ্ছে ওই জায়গায় কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, প্রেসারের কোনো চেঞ্জ, প্রেসার একই রাখা রয়েছে এবং ভলিউম কিন্তু সেই প্রেসারটা একই আছে, একই প্রেসারে ভলিউম কিন্তু ডিফারেন্ট, কারণ গ্যাসের ক্ষেত্রে কোনোদিন এরকম হয় না যে প্রেসারটা এক আর ভলিউম আলাদা আলাদা ভ্যালু। দেখ এই প্রেসারটা যা, ভলিউম একবার V1, তার একবার ভলিউম V3 V4, এরকম সব ভলিউম হচ্ছে না, এটা তো একই প্রেসার কিন্তু ভলিউম এরকম হচ্ছে, কারণ ওই সময়তে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, গ্রাফটা যত নিচের দিকে নামছে তত কিন্তু ওরকম গ্যাস থেকে লিকুইড হওয়ার মানে টেন্ডেন্সিটা বাড়ছে, কারণ টেম্পারেচারটা তুই বাড়িয়ে দিচ্ছিস, কমিয়ে দিচ্ছিস। তো দেখা যাচ্ছে যে এখানে দেখ যে কার্বন ডাই অক্সাইড, এই গ্রাফটা দেখতেই পাচ্ছিস, এই জায়গাটা থেকে লিকুইড হতে শুরু করেছে এবং এই পর্যন্ত লিকুইড হয়েছে, পুরো এই পোর্শনটা লিকুইড হয়েছে, লিকুইড কার্বন ডাই অক্সাইড লিকুইড স্টেটে কনভার্ট হচ্ছে। আরো তুই নিচে গেলে তুই দেখতে পাবি যে সেটাতেও কিন্তু এই যে এই জায়গাটাতে, এই পুরো জায়গাটা কিন্তু লিকুইড স্টেটে কনভার্ট হচ্ছে, তার মানে একদিকের পোর্শনটা হচ্ছে গ্যাস, আর একদিকের পোর্শনটা হচ্ছে লিকুইড, আর মাঝখানের পোর্শনটা হচ্ছে লিকুইড গ্যাস কোএক্সিস্ট পয়েন্ট। আমি তোকে তিনটে আলাদা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, তিনটে আলাদা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, আমি তোকে দাঁড়া, এটা পরে আমি দেখাচ্ছি, এটা আমি তোকে পরে দেখাচ্ছি। দেখ এই জায়গাটা হচ্ছে ব্লু কালার, এইখানে এই দিকটায় যত কার্বের পোর্শন আছে সবই কিন্তু কি না গ্যাস, কার্বের এই দিকের পোর্শনটা ব্লু কালিতে যা আছে এদিকে সব গ্যাস ফেজ, মানে এই রকম অবস্থায় কার্বটা যখন আছে এগুলো হচ্ছে গ্যাস, গ্যাসিয়াস স্টেট। আর কি না এবারে বাঁ, এগুলো হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এবারে বাঁ দিকের পোর্শনটা দেখাচ্ছি, দেখ এই পোর্শনটা, এই দিকের পোর্শনটা এটা হচ্ছে লিকুইড, কারণ গ্যাস থেকে লিকুইড যখন হয়েছে, ব্লু কালার, তার নিচের এই পোর্শনটা সব এই পিঙ্ক টাইপের কালারটা দেওয়া রয়েছে, তাহলে এইটা হচ্ছে কি লিকুইড পোর্শন, লিকুইড। এদিকে সব ব্লু হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড, ব্লুটা হচ্ছে গ্যাস ফেজ, আর এটা পিঙ্ক কালারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইন লিকুইড ফেজ। এবারে মাঝখানেরটা আমি তোকে দেখাচ্ছি, এটা মাঝখানেরটা, এইটা হচ্ছে কি না লিকুইড অ্যান্ড গ্যাস ফেজ, এই জায়গাটা হচ্ছে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, তার জন্য এই ফেজটা হয়েছে, এটা গ্যাস অ্যান্ড লিকুইড ফেজ। তো এই কার্ভের মধ্যে এই এরকম মাঝখান দিয়ে এরকম করে এরকম উঁচু করে পাহাড়ের মতো টানা আছে, মানে ওই জায়গাটাতে গ্যাস থেকে লিকুইডের কনভার্সন হচ্ছে। তুই সবসময় একটা জিনিস মনে রাখবি যে বয়েলস ল পুরো লিকুইডের ক্ষেত্রেও মোটামুটি মেনে চলে, গ্যাসের ক্ষেত্রেও মেনে চলে, মানে হেডটা আর টেলটা দুটোই মিলছে, কিন্তু ওই মাঝখানে যখন লিকুইড গ্যাস যখন কোএক্সিস্ট পয়েন্ট, যখন কার্ভটা স্ট্রেট চলে যাচ্ছে, তখন কিন্তু মেলার কোনো প্রশ্নই উঠছে না, কারণ একই প্রেসারে অনেকগুলো ভলিউম পাওয়া যাচ্ছে। তুই ভালো করে পড়বি, এটা বইতেও আছে লেখা, কিন্তু তুই বইতে
এমন ভাবে লেখা আছে যে সেটা তোর অসুবিধা হতে পারে, আমি সেই জন্য কালার ফালার দিয়ে অনেক কিছু করে এটাকে অনেক কষ্ট করে আর কি তোর জন্য মতো করে আমি তোকে বললাম। কারণ সব জায়গায় একটা ছবি আছে, একটাই ছবি আছে, কিন্তু আমি অন্তত 7বার 8বার এই গ্রাফটা দেখালাম। গ্রাফটাতে আমি কি দেখালাম আমি তোকে বলছি আর একবার, তুই আমার কথাটা ভালো করে শুনে নে। যে গ্রাফটায় আমি তোকে কি দেখিয়েছি, আমি তোকে একটা দেখাচ্ছি, আমি তোকে গ্রাফটায় আমি তোকে কি দেখালাম, তুই ভালো করে এবারে আমার কথাটা দেখ। এইটা দেখ যে প্রথম কথা হচ্ছে হাই টেম্পারেচারটা যখন বেশি তখন কিন্তু গ্রাফটা কিন্তু সম্পূর্ণভাবে বয়েলস ল কে মেনটেন করে। কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াসের নিচে, 31 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এটা হচ্ছে আইসোথার্ম। আইসোথার্ম মানে কি, টেম্পারেচারটা আমি চেঞ্জ করছি না। তাহলে দেখ যে আমি যখন কমের দিকে টেম্পারেচার, কার্বন ডাইঅক্সাইড এখানটা গ্যাস রয়েছে, এটা ফলো কর, এটা একটা ভিডিও আছে, ফলো কর তুই। দেখ 21 ডিগ্রি সেলসিয়াসে দেখ কার্বন ডাইঅক্সাইড এটা বরাবর গ্যাস, এইটুকু গ্যাস, কোনো অসুবিধার কিছু নেই। এ থেকে বি পর্যন্ত হচ্ছে গ্যাস। এবারে বি থেকে যখন আরো তুই বিতে যখন প্রেসারটা দিলি, ওই P2 প্রেসার দিলি, তখন কিন্তু গ্যাস থেকে লিকুইড হচ্ছে। তো বি থেকে সি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না লিকুইড হবে কোনো চেঞ্জ হবে না, স্টেট চেঞ্জ কোনো চেঞ্জ হচ্ছে না, তার কোনো পরিবর্তন হবে না। এবারে আবার যখন লিকুইড পুরোপুরি হয়ে গেল সি পয়েন্টে, দেখ সি পয়েন্টে ব্লিঙ্ক করছে, পুরোপুরি যখন হয়ে গেল তখন সি থেকে ডি ওই জায়গাটা কিন্তু লিকুইড স্টেট, ওই জায়গাটা কিন্তু পুরোপুরি লিকুইড স্টেট। তো গ্রাফটা এরকম ভাবে বেঁকে এরকম করে এসছে, একটা হচ্ছে গেসিয়াস পোর্শন আর একটা হচ্ছে লিকুইড পোর্শন, আর মাঝখানের যে পোর্শনটা যেটা, এটা হচ্ছে লিকুইড, কার্বন ডাইঅক্সাইড লিকুইড। তো যত তুই টেম্পারেচার বাড়াবি তত এই কার্ভটা উপরের দিকে যেতে থাকবে। কারণ কি না, গ্যাস থেকে লিকুইড হওয়ার টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমতে থাকবে যত তুই টেম্পারেচার বাড়াচ্ছিস। দেখ 30.98 এই জায়গাটা, দেখ একটা জায়গায় একটুখানি লিকুইড হওয়ার চেষ্টা করেছে, ব্যাস সেটাই। কার্বন ডাইঅক্সাইড ক্যান নট বি লিকুইফাইড অ্যাট টেম্পারেচার গ্রেটার দ্যান 30.98। এই 30.98 হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ওখানেই প্রেসার দিয়ে তুমি লিকুইড করতে পারো, বাকি ওর উপরে গিয়ে আর তুমি করতে পারবে না। 30.98 এটাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। দেখ ক্রিটিক্যাল টেম্পারেচার, ওতেই কিন্তু 73.9 এই অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে ওটাকে লিকুইড বানানো যেতে পারে। ওটাই হচ্ছে কি না, অত অ্যাটমসফিয়ার হচ্ছে পিসি, পিসি হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, আর ভিসি হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, মানে 95.6 ml। আমি সব ভ্যালুগুলো পরিষ্কার করে তোকে দিয়ে দিচ্ছি, যে 73.9 এটা কত, ওটা কত, ভ্যালু সব বলে দিচ্ছি আমি তোকে। তো গ্রাফের স্টাডি করার পরে এই যে পোর্শনটা যে ব্লু কালিতে দাগ দিয়ে ভিতরে যে একটা শ্যাওলা শ্যাওলা কালার করে দেওয়া হলো, এই পোর্শনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই ডান দিকে হচ্ছে গ্যাসিয়াস স্টেট, বাঁ দিকে হচ্ছে লিকুইড স্টেট, আর মাঝখানের পোর্শনটা হচ্ছে লিকুইড গ্যাস কোএক্সিস্ট পয়েন্ট। এই গ্রাফটার এটাই মানে, এই যে ঢিবি মতো যে পাহাড়ের মতো যে অংশটা রয়েছে, এই অংশটাই হচ্ছে কি না লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম হচ্ছে, ওই জায়গাটা ইকুইলিব্রিয়াম মাথায় লেখা আছে, দেখ লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম হচ্ছে। এই কার্ভটা তুই ভালো করে পড়বি, এই কার্ভটা কিন্তু অনেক খুব ইম্পর্ট্যান্ট একটা কার্ভ, এটা অনেক দরকারি একটা কার্ভ, সেটা আমি তোকে দিলাম। এবং সেখানে লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট এবং গ্যাস লিকুইড কোএক্সিস্ট পয়েন্ট সবগুলোই কিন্তু এই গ্রাফের মধ্যে দেওয়া রয়েছে, এবং সব গ্রাফটাই আমি এখানে বিভিন্ন পার্টগুলো গ্রাফের নিয়ে আমি আলোচনা করেছি। এটা কি বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে না বুঝতে? আমি অনেক চেষ্টা করে তোকে এই গ্রাফটা শেখালাম, অনেক চেষ্টা করে এই গ্রাফটা কেন হয়েছে না হয়েছে আমি তোকে বললাম। এটা কি পরিষ্কার যে বয়েলস ল কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরেই অ্যাপ্লিকেবল, নিচেও অ্যাপ্লিকেবল, কিন্তু কখনোই লিকুইড গ্যাস কোএক্সিস্টে অ্যাপ্লিকেবল নয়। এটাই আমি তোকে বললাম। এটা কি বুঝতে পেরেছিস বা কোনো অসুবিধা আছে বল? সবাইকে জিজ্ঞাসা করছি, আজকে কেউ নেই, পরমা আছে, বুঝতে পেরেছি স্যার। বুঝেছি স্যার। কি বলছিস?
শ্রেয়া আছে, পরমা আছে, সৃজিতা আছে, সৃষ্টি আছে, স্বস্তিকা আছে, ঋপর্ণা আছে, দেবাদ্রিতা আছে, ত্রিজা আছে, একজন দুজন নেই। ত্রিপর্ণাকে দেখতে, ত্রিপর্ণা আছে, ত্রিপর্ণা আছে, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি না, সৌরভ কি সৌরজিৎ নাকি, ওকে দেখতে পাচ্ছি না। যাকে তো ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? কোনো প্রবলেম, সমস্যা নেই? আচ্ছা, তো এখানেই আমাদের এই যে গেসিয়াস স্টেট, সেটা আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা করাবো। থার্মোডাইনামিক্সেরও নিউমেরিক্যাল প্রবলেম বাকি আছে, করাবো। তো আমাদের আর একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা আমরা একটু বলছি পরের দিনকার। এইটা একটু পড়িয়ে নিয়ে আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করব, অর্গানিক কেমিস্ট্রি পড়াতে শুরু করব। অর্গানিক কেমিস্ট্রি আগেও পড়াচ্ছিলাম, নোমেনক্লেচার ফোমেনক্লেচার পড়িয়েছিলাম, কিন্তু আবার নতুন করে আমি আবারও পড়াবো, এরকম কোনো ব্যাপার নয়। অর্গানিক কেমিস্ট্রি আবার নতুন করে পড়াবে। তো এই এখানে একটা বিষয় রয়েছে, সেটা একটু আমি বলে দিই আজকে, পরের দিনকার আবারও বলবো বিষয়। সেটা হচ্ছে যে লিকুইড স্টেট যেটা, তার কিছু প্রপার্টি রয়েছে। কি প্রপার্টি আছে না, তিনটে প্রপার্টি পড়তে হবে, যেগুলো কিনা তার মধ্যে দুটো প্রপার্টি ফিজিক্সের। একটা হচ্ছে সারফেস টেনশন, একটা হচ্ছে ভিসকোসিটি, ওটা ফিজিক্সে পড়া হয়, কিন্তু আমি আমার এখানে যতটা লাগবে আমি সেটা পড়িয়ে দেবো। আমি আমার দরকার, আমি বলবো না যে ফিজিক্সের টিচারের কাছ থেকে জেনে নে, এটা আমি বলবো না। আমাদের যেরকম দরকার আমরা সেরকম পড়ে নেব। ফিজিক্সে অনেক বেশি আছে, কিন্তু আমাদের জাস্ট প্রপার্টি মানে কোয়ালিটেটিভ পার্টটা রয়েছে। আর একটা হচ্ছে ভেপার প্রেশার, এই তিনটে প্রপার্টি রয়েছে। তো চল আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ভেপার প্রেশার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, যে হোয়াট ইজ ভেপার প্রেশার। আজকে এইটুকুই বোঝার চেষ্টা করি, তাহলেই যথেষ্ট। তো ভেপার প্রেশার ব্যাপারটা কি? দেখ, ভেপার হোয়াট ইজ ভেপার প্রেশার, কখনো বলবি না যে ভেপারের যা প্রেশার তাকে বলে ভেপার প্রেশার, তা নয়। তাহলে দেখ, কোন লিকুইড যখন কোথাও থাকে, সেই লিকুইড নর্মালি কি হয় না, ভেপারে কনভার্ট হতে থাকে। সেই জন্য এটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। লিকুইড থাকলে লিকুইড ভেপার হবেই, নর্মালি এটা হতে থাকে। খাল বিল নদী নালা সব জায়গায়, পুকুর ফুকুর সব জায়গা থেকেই কিন্তু লিকুইড হতে থাকে। কিন্তু উপরে যদি কন্টেনারটা ঢাকনা দিয়ে দেয়া হয়, তাহলে এই যে ইভাপোরেশন হচ্ছে, এই ইভাপোরেশন হয়ে হয়ে উপরে জমে এক সময় আবার কনডেন্স করতে শুরু করে দেবে। মানে ইভাপোরেশনও হবে আবার কনডেনসেশনও হবে, এই যেরকম অ্যারোতে দেখতে পাচ্ছিস। মানে আমি তোকে যদি ব্যাপারটা বুঝিয়ে বলি, তাহলে এটা এরকমই, তুই যেটা ছবিতে দেখছিস ঠিক তাই। তুই এই কন্টেনারটার মধ্যে একটা লিকুইড তুই রেখেছিস, এবারে এটাকে তুই ঢাকনা দিয়ে রেখেছিস। তো ঢাকনা দিলে কি হবে না, এখান থেকে ভেপার হচ্ছে, কিন্তু ভেপারটা তো বেরোতে পারছে না। তাহলে ভেপার হচ্ছে, তার থেকে আবার কি হবে না, আবার লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তো দেখা যাবে যে ভেপার লিকুইড করতে থাকবে।
তো এই অবস্থায় যে প্রেসার দেয়, এই অবস্থায় ভেপার যে প্রেসার দেয় লিকুইডের উপরে তাকেই বলে ভেপার প্রেসার। এই অবস্থায় মানে কোন অবস্থায় না, যখন ভেপার রেট অফ ইভাপোরেশন আর রেট অফ কনডেনসেশনটা এক হয়ে যাবে, সেই অবস্থায় যখন রেট অফ ইভাপোরেশন মানে জল থেকে বা লিকুইড থেকে ভেপার আর ভেপার থেকে আবার লিকুইড, এই দুটো যখন সেম হয়ে যাবে, সেই অবস্থায় আমরা কি বলবো না, দুজনের আমরা যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, গ্রাফে দেখাই, তাহলে কি দেখাচ্ছি না, ইভাপোরেশন এখানে একটু একটু করে কমছে, ইভাপোরেশনটা কমছে, কনডেনসেশনটা বাড়ছে, একটা সময় গিয়ে দুজনে ইকুইলিব্রিয়াম চলে আসবে। যদি হয় তাহলে সেই অবস্থায় যে প্রেসার দেয় তাকেই বলে কি ভেপার প্রেসার। ভেপার প্রেসার ইজ দ্য pressure exerted by the vapor present above the liquid in equilibrium with its liquid at a given temperature. ভেপার প্রেসারের ডেফিনেশন কিন্তু অনেক জায়গাতেই গন্ডগোল করা আছে, ভুল করা আছে, কারণ এই ইকুইলিব্রিয়াম কথাটা না বললে কিন্তু এটা ভেপার প্রেসারের ডেফিনেশন হবে না। আমি তোকে ছবি দেখাচ্ছি, আমি তোকে গ্রাফ দেখাচ্ছি, আমি তোকে ডেফিনেশন দেখাচ্ছি, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট থেকে আমি তোকে বলছি যে ভেপারের প্রেসারটাকেই ভেপার প্রেসার বলে না। ভেপার উঠছে, আবার ভেপার থেকে লিকুইড হচ্ছে, ভেপার তৈরি হচ্ছে, ভেপার থেকে লিকুইড হচ্ছে, যখন এই ভেপার থেকে লিকুইড আর লিকুইড থেকে ভেপার যখন দুটো ইকুয়াল হয়ে যাবে, রেট অফ ইভাপোরেশন এক্স্যাক্টলি ইকুয়ালস টু রেট অফ কনডেনসেশন, যখন এটা দুটোই সমান হয়ে যাবে, তখন যে প্রেসার ডেভেলপ করবে লিকুইডের ওপরে, ভেপার যে প্রেসার ডেভেলপ করবে, সেই প্রেসারটাকেই বলে কি ভেপার প্রেসার। আজকে আমরা এই ভেপার প্রেসার কাকে বলে, এ কিসে কিসের ওপর ডিপেন্ড করে, বা সারফেস টেনশন, ভিসকোসিটি, এই সমস্ত আমি আজকে আর বলবো না। পরের দিনকার এগুলো ডিসকাস করে আমরা অর্গানিক কেমিস্ট্রি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, একদম শুরুর যে অর্গানিক কেমিস্ট্রি, সেসব বেসিক অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব, কারণ অর্গানিক পোর্শনটাই আমরা পুরোটা এখনো বাকি রয়েছে। নোমেনক্লেচার পড়িয়েছিলাম, কিন্তু আবারও আমি নতুন ভাবে আমি নোমেনক্লেচার